আচ্ছা, শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যে শুনতে পাচ্ছেন কিনা আমাকে। ওকে, ওয়ালাইকুম সালাম। আচ্ছা দেখেন, আজানটা শেষ হোক, হ্যাঁ, তারপরে শুরু করি। আজানগুলো একটু শেষ হয়ে যাক। গতকাল পারমুটেশন আমরা পড়ছি, আশা করি পারমুটেশন আপনারা বাসায় প্র্যাকটিস করছেন, ঠিক আছে। আজকে আমরা পড়ব কম্বিনেশন। কম্বিনেশনের চেয়ে মানে কম্বিনেশনের সাথে প্রবাবিলিটির একটা মিল আছে, মানে প্রবাবিলিটির হিসাবগুলো বের করতে গেলে কম্বিনেশনের দরকার হয়, ঠিক আছে। সো কম্বিনেশনটা আবার পারমুটেশনের মতো এত ঝামেলার না, কম্বিনেশন সহজ, ঠিক আছে। শুধু প্রথম 10-15 মিনিট আলোচনাটা ভালোভাবে শুনবেন। আমি যেটা আলোচনা করব এই আলোচনাটা ভালোভাবে শুনবেন। তারপরে আমরা 3-4টা কোয়েশ্চেন দেখব। 3-4টা কোয়েশ্চেন দেখব। এই কোয়েশ্চেনগুলা মানে এই টাইপের প্রশ্নগুলাই পরীক্ষায় আসে, বা আপনার কি বলি যে বেসিক বোঝানোর জন্য, বেসিক বোঝার জন্য, পারমুটেশন কম্বিনেশনের বেসিক বোঝার জন্য যতটুকু দরকার ততটুকুই আমি আলোচনা করছি। এখানে বেশি বেশি বা মানে অপ্রাসঙ্গিক কোনো জিনিস এনে আপনাদের মাথাটা ভারী করার চেষ্টা করি নাই, ঠিক আছে। আপনি যদি এই বেসিক জিনিসগুলো জেনে যান, এই বেসিক জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পারেন, আপনি ম্যাথগুলো সমাধান করে আসতে পারবেন, ঠিক আছে। সো প্রথম 5-10 মিনিট একটু ভালোভাবে কথাগুলো শুনবেন। কাহিনী হচ্ছে আমরা পারমুটেশন দেখে আসছি, ঠিক আছে। আজকে আমরা পড়ব কম্বিনেশন বা সমাবেশ। এখন দেখেন, আমি গত ক্লাসেও পারমুটেশনের সূত্র নিয়ে কোনো কথা বলি নাই, আজকেও কম্বিনেশনের কোনো সূত্র নিয়ে আমি কোনো কথাই বলবো না, ঠিক আছে। সূত্র নিয়ে কোনো কথা বলবো না, আপনি সূত্র দিয়ে করতে পারেন, নো প্রবলেম। আজকে আমরা যেভাবে সমাধান, গতকালকে আমরা যেভাবে সমাধান করছি পারমুটেশন, আজকে আমরা কম্বিনেশন যেভাবে সমাধান করব, এটাতে মূলত সূত্রেরই প্রয়োগ ঘটাবো, সূত্রই প্রয়োগ করব, কিন্তু অবচেতন মনে। আমি বলবো না যে আমি সূত্র প্রয়োগ করতেছি, আপনি যখন প্রয়োগ করবেন তখন আপনিও বুঝবেন না যে আপনি সূত্র প্রয়োগ করতেছেন, কিন্তু সূত্র প্রয়োগের কাজটা এটা অটো হয়ে যাবে। আপনি জাস্ট এই টেকনিকটা শিখে রাখেন, যদিও আশা করতেছি যে এগুলো আপনারা জানেন। কম্বিনেশনের কেন দরকার বা কম্বিনেশন জিনিসটা কি, কেন এটা আসছে, আগে এতটুকু আমরা বুঝি। ধরে নেন যে আপনার কাছে এই 4টা মিষ্টি আছে, আপনার সামনে এই 4টা মিষ্টি দেওয়া হলো আপনাকে, ঠিক আছে। এবং আমি আপনাকে বললাম যে এই 4টা মিষ্টি থেকে, এই 4টা মিষ্টি থেকে আপনাকে আমি একবার সুযোগ দিব। আপনার সামনে এই 4টা মিষ্টি দিলাম, দিয়ে বললাম যে আপনার সুযোগ হচ্ছে একবার, আপনি একবারে এই 4টা থেকে যে কোনো 2টা মিষ্টি আপনি উঠায় নিয়ে খেতে পারবেন। কথা বুঝছেন? আমি রিপিট করতেছি, আপনার সামনে আমি 4টা মিষ্টি দিচ্ছি, দেওয়ার পরে আপনাকে বললাম যে এই 4টা মিষ্টি থেকে একবার আপনি সুযোগ পাবেন, ওই সুযোগে আপনাকে 2টা মিষ্টি সিলেক্ট করতে হবে, 2টা মিষ্টি পিক করতে হবে, 2টা মিষ্টি চুজ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ 4টা থেকে আপনি 2টা মিষ্টি আপনি উঠে নেবেন। এখন আপনি কতভাবে উঠায় নিতে পারবেন, কতভাবে উঠায় নিতে পারবেন এই মিষ্টি, একবারে 2টা মিষ্টি আপনি কতভাবে উঠায় নিতে পারবেন। আপনাকে যদি আমি এই প্রশ্নটা করি,
এই এই প্রশ্নের উত্তরের জন্যই আপনার কম্বিনেশনের দরকার। আমি আবার বলতেছি বোঝানোর জন্য, যে 4টা মিষ্টি থেকে আপনাকে একবারে 2টা মিষ্টি উঠাইতে হবে। তাহলে আপনি কতভাবে, কত উপায়ে এইরকম 2টা করে মিষ্টি আপনি উঠাইতে পারবেন। কতটা উপায় আছে, কতটা ওয়ে আছে আপনি 2টা করে মিষ্টি উঠাবেন। এখন এখানে মিষ্টির সংখ্যা কম দেখে আমরা হাতে হাতে করতে পারবো, যে আমি নাম দিচ্ছি, যে এইটা ধরে নেন 1 নাম্বার মিষ্টি, এইটা 2 নাম্বার মিষ্টি, এটা 3 নাম্বার মিষ্টি, আর এটা হচ্ছে 4 নাম্বার মিষ্টি। ঠিক আছে? সো দেখেন আপনার সামনে কয়টা ওয়ে থাকে, আপনি কতগুলা ওয়েতে আপনি 2টা করে মিষ্টি উঠাইতে পারেন। আপনি বলবেন যে ভাই প্রথমে আমি যদি 1 নাম্বার আর 2 নাম্বার মিষ্টি উঠাইতে পারি, হ্যাঁ উঠাইতে পারেন। আবার আপনি 1 নাম্বার মিষ্টি আবার 3 নাম্বার মিষ্টিও উঠাইতে পারেন। আবার চাইলে আপনি 1 নাম্বারের সাথে 4 নাম্বার মিষ্টিও আপনি উঠাইতে পারেন। ঠিক আছে? আবার আপনি যদি চিন্তা করেন যে আমি 2 নাম্বার মিষ্টি উঠাবো আর 3 নাম্বার মিষ্টি উঠাবো, হ্যাঁ উঠাইতে পারবেন। আবার আপনি যদি চিন্তা করেন যে 2 নাম্বার আর 4 নাম্বার মিষ্টি আমি উঠাবো, আপনি সেইটাও উঠাইতে পারেন। এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই 2 এর সাথে তো আমি 1ও উঠাইতে পারি। দেখেন 2 এর সাথে 1 তো আপনি একবার উঠাইছেন। এই যে 1 নাম্বার আর 2 নাম্বার মিষ্টি আপনি একবার উঠাইছেন না, সেখানে তো আবার ওইটা করার কোনো চান্স নাই। এখন আসেন 3 নাম্বার, আপনি এটা করতে পারেন যে 3 নাম্বার মিষ্টির সাথে 4 নাম্বার মিষ্টি উঠাইতে পারেন। আর কোনোভাবে কি পারা সম্ভব? আর কোনোভাবে কি পারা সম্ভব? অর্থাৎ এই 4টা মিষ্টি থেকে এইরকম 6টা ওয়ে আছে, 6টা পথ আছে, যেই 6টা ওয়েতে আপনি মিষ্টিগুলা উঠাইতে পারবেন। এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এইরকম 6টা ওয়ে আছে, যে এই 6টা ওয়েতে আপনি একবারে 2টা করে মিষ্টি উঠাইতে পারবেন। হয় প্রথমবারে 1 নাম্বার আর 2 নাম্বার মিষ্টি খাবেন, না হলে 1 নাম্বার আর 3 নাম্বার মিষ্টি খাবেন, না হলে 1 নাম্বার আর 4 নাম্বার মিষ্টি খাবেন, অথবা 2 নাম্বার আর 3 নাম্বার মিষ্টি খাবেন, অথবা 2 নাম্বার এখানে 2 নাম্বার আর 4 নাম্বার মিষ্টি খাবেন, অথবা 3 নাম্বার আর 4 নাম্বার মিষ্টি খাবেন। অর্থাৎ এই 4টা মিষ্টি থেকে আপনি এট আ টাইম 2টা মিষ্টি উঠানোর আপনার সামনে পথ খোলা আছে। কয়টা? এই 6টা। এখন কথা হচ্ছে যে এখানে মিষ্টির সংখ্যা কম দেখে আপনি এইভাবে ক্যালকুলেশন করতে পারছেন। কিন্তু আমি যদি আপনাকে এখনই বলি যে আপনার সামনে 50টা মিষ্টি আছে, আপনার সামনে মিষ্টি আছে কয়টা? 50টা। এই 50টা মিষ্টি থেকে আপনাকে 2টা মিষ্টি উঠাইতে হবে। আপনি কতভাবে উঠাইতে পারবেন? আপনার সামনে 50টা মিষ্টি আছে, এই 50টা মিষ্টি থেকে আপনাকে 2টা মিষ্টি উঠাইতে হবে অ্যাট আ টাইম। তাহলে আপনি কতভাবে উঠাইতে পারবেন? তখন কিন্তু আপনি আর এইভাবে করতে পারবেন না, এইভাবে হাতে হাতে করতে পারবেন না। ঠিক এই ক্যালকুলেশনগুলা পারার জন্যই কম্বিনেশনের উৎপত্তি হয়েছে। ঠিক আছে? মূল কথা যে কম্বিনেশনে আপনাকে এইরকম কিছু জিনিস দেয়া থাকবে, কিছু মানুষ দেয়া থাকবে, কিছু অক্ষর দেয়া থাকবে, কিছু বল দেয়া থাকবে, কিছু সংখ্যা দেয়া থাকবে। আপনাকে বলবে যে ধরে নেন আপনাকে বলল যে ABC, এই 3টা সংখ্যা থেকে আপনাকে 2টা সংখ্যা চুজ করতে হবে, সিলেক্ট করতে হবে, পিক করতে হবে। ঠিক আছে? যখন এই শব্দগুলো আসবে, সিলেক্ট করা, নির্বাচন করা, পছন্দ করা, ঠিক আছে, তখনই বুঝবেন যে আপনাকে কম্বিনেশনে যাইতে হবে। বুঝাইতে পারছি ভাই বিষয়টা? এতটুকু বুঝছেন কিনা? কম্বিনেশন করার পরে আপনি এমনিতেই বুঝতে পারবেন যে কোন প্রশ্ন আপনাকে পারমুটেশন করা লাগবে, কোন প্রশ্ন আপনাকে কম্বিনেশনে যাইতে হবে। ঠিক আছে? এখন দেখেন, সিম্পল হিসাব। ধরেন আপনার সামনে আমি আপনাকে 4টা মিষ্টি খাইতে দিছি আমি। ঠিক আছে? আপনার সামনে আপনাকে 4টা মিষ্টি খাইতে দিছি। আপনাকে বললাম যে ভাই 4টা মিষ্টি আপনার সামনে আছে, আপনি একবারে 2টা মিষ্টি খাইতে পারবেন। ঠিক আছে? একবারে কয়টা খাইতে পারবেন? 2টা। তাহলে একবারে যখন আপনি 2টা খাইতে পারবেন, আপনার সামনে অপশন কয়টা? 4টা অপশন না? 4টা মিষ্টি, তার মানে 4টা অপশন। তো একবারে আপনাকে 2টা মিষ্টি খাইতে হবে। তাহলে আপনি হয় প্রথমবারে 1 নাম্বার আর 2 নাম্বার মিষ্টি খাবেন, অথবা 1 নাম্বার আর 3 নাম্বার মিষ্টি খাবেন, অথবা 1 নাম্বার আর 4 নাম্বার মিষ্টি খাবেন, অথবা 2 নাম্বার আর 3 নাম্বার মিষ্টি খাবেন, অথবা 2 নাম্বার আর 4 নাম্বার মিষ্টি খাবেন, অথবা 3 নাম্বার এবং 4 নাম্বার মিষ্টি খাবেন।
অর্থাৎ দেখেন প্রত্যেকবারই দুইটা দুইটা করে মিষ্টি আসে না, প্রত্যেকবারই দুইটা দুইটা করে মিষ্টি আসে না। কারণ আমি বলেই দিছি যে এট আ টাইম আপনি দুইটা মিষ্টিই খাইতে পারবেন বা দুইটা মিষ্টি আপনি উঠাইতে পারবেন। তো চারটা মিষ্টি থেকে আপনি এট আ টাইম যদি দুইটা মিষ্টি উঠান তাহলে একইভাবে আপনি উঠাইতে পারবেন বা একইভাবে আপনি খাইতে পারবেন। অর্থাৎ প্রথমবার খাইলে 1 আর 2 আপনি ওইটাও খাইতে পারেন, আবার দুই চিন্তা করেন যে আমি 3 নাম্বার আর 4 নাম্বার মিষ্টি খাবো, আপনি সেইটাও খাইতে পারবেন। ঠিক আছে, তো এখানে মিষ্টির সংখ্যা কম দেখে আপনি এভাবে ম্যানুয়ালি করতে পারতেছেন। কিন্তু যখনই আমি আপনাকে বলবো যে সামনে আপনার 50টা মিষ্টি আছে, আপনাকে দুইটা মিষ্টি এখান থেকে সিলেক্ট করতে হবে বা দুইটা মিষ্টি আপনাকে উঠাইতে হবে, তখন আপনি কতভাবে এভাবে মানে কতভাবে আপনি উঠাইতে পারবেন বা কতভাবে এই দুইটা মিষ্টিকে আপনি সিলেক্ট করতে পারবেন, তখনই আপনি এইভাবে আর ম্যানুয়ালি করতে পারবেন না। তখন আপনাকে সূত্র লাগবে। সূত্র কি? সূত্র কি যে 50টা থেকে দুইটা মিষ্টি আপনাকে সিলেক্ট করতে হবে বা দুইটা মিষ্টি আপনাকে চুজ করতে হবে। তাহলে এই যে ওপরে যে 50, এইটা হচ্ছে আপনার মোট উপাদান, যে আপনার টোটাল কতগুলা জিনিস আছে, টোটাল কতগুলা মিষ্টি আছে, এই হচ্ছে 50টা মিষ্টি আছে। কতগুলা মিষ্টি আপনাকে উঠাইতে হবে সেটা বসবে নিচে, যে দুইটা মিষ্টি আপনাকে উঠাইতে হবে। আর সি মানে তো হচ্ছে কম্বিনেশন, তার মানে 50টা থেকে আপনাকে মিষ্টি উঠাইতে হবে কয়টা? দুইটা। এখন আসেন এইগুলার ক্যালকুলেশনে যাই। ক্যালকুলেশন কিভাবে করব? সূত্র ছাড়া। সূত্র ছাড়া এই জন্য বলতেছি যে আমি এখানে আপনাকে কোনো সূত্র দেখাইনি এখন পর্যন্ত, সূত্র দেখাইনি। আমি যেই সিস্টেমটা আমি আপনাকে দেখাবো ওইটা সূত্র থেকেই আসছে, কিন্তু অবচেতন মনে আপনি মানে বুঝতে পারবেন না যে এখানে আপনি সূত্র প্রয়োগ করলেন। ঠিক আছে, কোনো কিছু মনে রাখার দরকার নাই, জাস্ট বুঝে বুঝে আপনি সলভ করতে পারবেন। দেখেন দুইটা সিচুয়েশন হয়, ক্যালকুলেশনের দুইটা সিচুয়েশন হয়। আমি প্রথম সিচুয়েশনটা দেখাই। প্রথম সিচুয়েশনটা খুব ইজি, আপনারা সবাই চেষ্টা করলেই পারবেন। দেখেন, আমি যদি আপনাকে বলি যে 12টা মিষ্টি থেকে আপনাকে দুইটা মিষ্টি উঠাইতে হবে, 25টা মিষ্টি থেকে আপনাকে দুইটা মিষ্টি উঠাইতে হবে, আবার ধরে নেন যে 15টা মিষ্টি থেকে আপনাকে তিনটা মিষ্টি উঠাইতে হবে, আবার ধরে নেন যে 14টা মিষ্টি থেকে আপনাকে চারটা মিষ্টি উঠাইতে হবে। ঠিক আছে, কথার কথা এগুলা জাস্ট বোঝানোর জন্য যে আপনি হিসাব কিভাবে করবেন। যে 12টা মিষ্টি আছে আপনাকে দুইটা সিলেক্ট করতে হবে, 25টা আছে দুইটা সিলেক্ট করতে হবে, 15টা আছে তিনটা সিলেক্ট করতে হবে, 14টা আছে চারটা সিলেক্ট করতে হবে, তাই না? তাহলে আমরা এটা এখানে কি লিখতে পারি? কিছুক্ষণ আগে আমি দেখাইছি যে 12টা থেকে দুইটা সিলেক্ট করা লাগবে, তার মানে কি 12C2। এখানে দেখেন 25টা থেকে দুইটা সিলেক্ট করতে হবে, তার মানে এই যে 25C2। এখানে দেখেন 15টা থেকে তিনটা সিলেক্ট করতে হবে, তার মানে 15C3। আবার দেখেন 14টা থেকে চারটা সিলেক্ট করতে হবে, তো এখানে কত? 14C4। এখন কথা হচ্ছে যে হিসাব কিভাবে করব এখন। এগুলো নয় এভাবে আমি বুঝলাম, এগুলোর ভ্যালু কিভাবে আমাকে ফাইন্ড আউট করতে হবে, এটা হচ্ছে বিষয়। কোনো বিষয় না, আপনি শুধু দেখবেন, খুব খেয়াল করে আপনি শুধু দেখবেন যে নিচে আপনার সংখ্যা কত আছে, কয়টা মানে কত পর্যন্ত দেয়া আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 12C2 অর্থাৎ 2 আছে, এখানে কত আছে? 2 আছে। আপনার কাজ হচ্ছে এখানে যা আছে, এখানে যেহেতু 2 আছে, আপনি এই 12কে 2 টাইমস ডিসেন্ডিং অর্ডারে নিয়ে যাবেন, মানে 2 ধাপ নিচে নিয়ে যাবেন। 12কে 2 ধাপ নিচে নিয়ে যাবেন। এখানে যেহেতু 2 আছে তো 12কে 2 ধাপ নিচে নিয়ে যাবেন, তাহলে 12 ইন্টু 11, এই যে 2 ধাপ নিচে চলে গেল। অর্থাৎ 12 থেকে আপনি ডিসেন্ডিং অর্ডার যাবেন 2 টাইমস, ঠিক আছে, 2 বার। 12 থেকে ডিসেন্ডিং অর্ডারে যাবেন 2 টাইমস, 2 বার। এখন এটা 2 বার ফিক্সড কিভাবে? এখানে যা থাকবে, এখানে যতবার থাকবে আমি ততবার ডিসেন্ডিং অর্ডারে যাব। এখানে যেহেতু 2 আছে তাই আমি 2 বার গেছি। আর এখানে তাহলে নিচে কি লিখবো? এই যে এই 2 লিখে দেন, 2 ইন্টু 1, অর্থাৎ এখানে 2 থেকে আপনি আবার ডিসেন্ডিং অর্ডারে চলে যান 1 পর্যন্ত, 2 থেকে 1 পর্যন্ত ডিসেন্ডিং অর্ডারে চলে যান। এখন আপনি কাটাকাটি করতে পারেন, 2 এটার ভিতরে 12 6 বার যাবে, 6 11 কত হয়ে যাবে? এই যে 66 উপায় হতে পারে। আবার দেখেন এখানে লেখা আছে 25C2, 25C2। তাহলে এখন কি করব? আমরা দেখবো যে নিচে কি আছে? 2 আছে, তার মানে 25কে 2 টাইমস ডিসেন্ডিং অর্ডারে নিয়ে যাব। তাহলে এই যে 25 ইন্টু কত? 24। এখানে 2 আছে, তাহলে 2 টাইমস ডিসেন্ডিং অর্ডারে নিয়ে যাই, 2 ইন্টু 1, 2 এটার ভিতরে 12 বার যাবে, 25 আর 12 গুণ করলে যেটা উত্তর আসবে
গুণফল আসবে সেটাই উত্তর। ঠিক সেম ভাবে দেখেন 15C3, 15C3 এখানে কত আছে? 3 আছে না? যেহেতু 3 আছে 15কে আমি 3 টাইমস ডিসেন্ডিং অর্ডারে নিয়ে যাব। যেহেতু এখানে 3 আছে তাহলে 15কে 3 ঘর নিচে নামাই, 15 ইন্টু 14 ইন্টু 13। তাহলে 3কে কি করব? 3কেও আমি 3 টাইমস ডিসেন্ডিং অর্ডারে নিয়ে যাব। এই যে 3 ইন্টু 2 ইন্টু 1। এখন কাটাকাটি করেন, 2 এটার ভিতরে 7 বার, 3 এটার ভিতরে 5 বার, তারপরে গুণ করে দেন, তাহলে উত্তর বের হয়ে আসবে। এরপরে দেখেন 14C4 দেওয়া আছে, 14C4 এখানে কত দেওয়া আছে? 4 আছে। তার মানে 14কে 4 টাইম আপনি ডিসেন্ডিং অর্ডারে নিয়ে যান। এই যে 14 ইন্টু 13 ইন্টু 12 ইন্টু 11, নিচে কত? 4, 4কে আবার 1 পর্যন্ত নিয়ে যান। এই যে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এরপর আপনি ক্যালকুলেশন করেন। এরপর আপনি ক্যালকুলেশন করলে যে গুণফলটা আসবে ওইটা আপনার উত্তর হবে। বুঝাইতে পারছি কিনা বিষয়টা? বোঝা গেছে কিনা? শুধু আপনি দেখবেন যে নিচে কত সংখ্যা দেওয়া আছে? 2। তার মানে ওপরেরটাকে আপনি ততবার নিচের দিকে নিয়ে যাবেন। এখানে 2 আছে, তাই আমি 12কে 2 ঘর নিচে নামাইছি, 12 ইন্টু 11। আর এখানে 2 মানে হচ্ছে 2 গুণন 1, অর্থাৎ যা থাকবে সেটাকে আমি 1-এর দিকে নিয়ে যাব। বুঝা গেছে ভাই? এইটা এটা হচ্ছে আপনার 1 নাম্বার। এখন এখানে 2 নাম্বার একটা জিনিস আমি আলোচনা করব, কারণ আপনারা একটু পরে আমাকে ওই প্রশ্নটা করতেন। আপনি প্রশ্ন করার আগে আমি উত্তর দিয়ে দিচ্ছি। দেখেন, দেখেন আমি যদি আপনাকে বলি যে 4টা জিনিস থেকে আপনাকে 3টা জিনিস পছন্দ করতে হবে। 4টা জিনিস আছে, ধরেন আপনার কাছে 4টা কলম আছে, আপনাকে বলা হলো যে এর ভিতর থেকে 3টা কলম তুমি পছন্দ করো। তার মানে 4টা থেকে 3টা আপনি বাছাই করবেন, 4টা থেকে 3টা বাছাই করবেন, তাই না? তো 4টা থেকে আমি যখন 3টা বাছাই করব, তো কিছুক্ষণ আগে আমি দেখাইছি যে এখানে 4C3 মানে কত? এখানে 3 আছে, তার মানে 4কে আমি 3 টাইমস ডিসেন্ডিং অর্ডারে নিয়ে যাব। তার মানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2 পর্যন্ত নিয়ে যাব। যেহেতু এখানে 3 আছে তার মানে 3 ঘর পর্যন্ত নিয়ে যাব। এরপরে দেখেন এখানে 3 আছে, একে আমি 1 পর্যন্ত নিয়ে যাব। এই যে 3 ইন্টু 2 ইন্টু 1, 2 2 কেটে যাবে, 3 3 কেটে যাবে, 1 দিয়ে 4কে ভাগ করলে এখানে কত পাওয়া যায়? 4 পাওয়া যায়। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে যে 4C3 সমান সমান কত হচ্ছে? 4 হচ্ছে না? 4C3 সমান সমান কত হচ্ছে? 4 হচ্ছে। এখন আমি যদি আপনাকে এইটা বলি যে ভাই, যে এই যে 4C1 সমান সমান কত হবে? অর্থাৎ 4টা কলম থেকে যদি আমি আপনাকে একটা কলম পছন্দ করতে বলি, তখন আপনি কি লিখবেন? এখন আপনি কি লিখবেন? 4C3 সমান সমান 4 মেনে নিলাম। তাহলে 4C1 সমান সমান কত? আপনি বলবেন যে ওই যে ভাই কিছুক্ষণ আগে আপনি শিখাইলেন এখানে যত আছে আমি তত টাইম নিচে যাব। এখানে 1 আছে, তার মানে উপরে 4ই যাবে, 4-এর বেশি তো আর যাবে না, 4 পর্যন্তই যাবে। আর নিচে 1, তার মানে এখানেও 1। তাহলে 1 দিয়ে 4কে ভাগ করলে কত হয়ে যায়? 4 হয়ে যায় না? 1 দিয়ে 4কে ভাগ করলে কত হয়ে যায়? 4 হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা কি জিনিস দেখতে পাচ্ছি? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভাই এই যে 4C3 ইকুয়াল টু 4C1, অর্থাৎ এই 4C3 এর মানও হচ্ছে 4, আবার 4C1 এর মানও আমার কত হয়ে যাচ্ছে? 4 হচ্ছে, তাই না? তো এখন কথা হচ্ছে যে এইটা আমি কেন বুঝাইলাম? এর পিছনে অবশ্যই একটা কারণ আছে। এখন আমি আপনাকে কারণটা ব্যাখ্যা করতেছি। দেখেন, আমি যদি আপনাকে বলি, আপনি এটা বুঝছেন তো? এখন আমি যদি আপনাকে বলি যে 15টা কলম থেকে আপনাকে 13টা কলম বাছাই করতে হবে, তখন আপনি কি করবেন? আমি যদি আপনাকে বলি, আমি আপনাকে বললাম যে আপনার কাছে 15টা কলম আছে, তার ভিতর থেকে 13টা কলম আপনি পছন্দ করেন, এখন আপনি কি করবেন? এখন আপনার করণীয়টা কি? আপনি বলবেন যে ভাই কিছুক্ষণ আগে আপনি আমাদেরকে শিখাইছেন যে এখানে যতবার থাকবে ততবার নিয়ে যাব। তার মানে কি আমি এই 15কে 15 ইন্টু 14 ইন্টু 13 ইন্টু 12 ইন্টু এইভাবে করে করে নিয়ে যাব? এইভাবে করে করে একদম 13 পর্যন্ত নিয়ে যাব? অবশ্যই নিয়ে যাব না। অবশ্যই আমি সেটা নিয়ে যাব না। এটা করলে আমি অন্য ম্যাথ কখন সলভ করব? একটা ম্যাথ সলভ করতে যদি আমার এত কিছু করা লাগে, তাহলে বাদ বাকিগুলো আমি কখন করব?
তাই না? সো আমরা এটা করব না। এখানে যদি 15C13 কত, এইটার জন্য যদি আমি এইটা ফলো করি যে এখানে যেহেতু 13 আছে, তার মানে 15কে এইরকম ভাবে 13 বার আমি ডিসেন্ডিং অর্ডারে নিয়ে যাব, তারপরে আবার 13কে আমি 1 পর্যন্ত ডিসেন্ডিং অর্ডারে নিয়ে যাব, তারপরে কাটাকাটি করব, কাটাকাটি করে তারপরে আমি হিসাব করব। তাহলে তো এই ম্যাথ সলভ করতে তো আপনার 5-6 মিনিট চলে যাবে, তাই না? এখন কথা হচ্ছে যে এই যে কিছুক্ষণ আগে ওপরের যে জিনিসটা বুঝাইছি, এখান থেকে দেখেন এই ম্যাথটা আপনি কত সহজে সমাধান করতে পারেন। আমি এখানে দেখেন, এখন একটু উপরে একটু খেয়াল করেন, এখানে 4C3 যেরকম 4 হয়, ঠিক সেম ভাবে 4C1 কত হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে এই 15C13 আমি চাইলেই লিখতে পারি 15C2, অর্থাৎ 15C13 15C13 এর মান যত হবে 15C2 মানও ঠিক তত হবে। আই রিপিট, 15C13 মান যত হবে 15C2 মানও ঠিক তত হবে। আপনি বলতে পারেন কিভাবে, কোথা থেকে আসলো? খেয়াল করেন, এখানে উপরে খেয়াল করেন, এখানে 4 4টা জিনিস থেকে 3টা জিনিস পছন্দ করলে কয় ভাবে করতে পারি? 4 ভাবে। এখানে আমি কি করছি, এখানে আমি জাস্ট এইটার উল্টোটা লিখছি। কিরকম দেখেন, আপনার মোট উপাদান যেটা, আপনার কাছে 4টা কলম আছে, এই 4টা কলম ঠিকই থাকবে উপরে, এই 4টা কলম উপরে ঠিকই থাকবে। আপনি খুব সহজেই হিসাব বের করার জন্য কি করবেন, এই মোট উপাদান থেকে যতগুলো উপাদান আপনাকে বাছাই করতে হবে বা পছন্দ করতে হবে, সেই উপাদানটা বিয়োগ করে দিবেন। কি বলতেছি, আপনার মোট উপাদান যা আছে ওইটা প্রথমেও যা থাকবে এখানেও তা থাকবে। পরিবর্তন হবে কোনটা? পরিবর্তন হবে এই মোট উপাদান থেকে আপনার যতগুলো উপাদান চুজ করতে হবে সেই উপাদানটাকে বিয়োগ করবেন, অর্থাৎ 4 থেকে 3 বিয়োগ করলে কত পাওয়া যায়? 1 পাওয়া যায়। তো এই 4C3 আর এই যে 4C1, এই দুইটার মান আপনার সেম ভাবে একই রকম বের হবে। ঠিক এখানেও আমি সেম কাজটা করছি, যে 15টা কলম থেকে আমাকে 13টা কলম বাছাই করতে হবে। তো আমি যদি এই প্রসেসে আগাই তাহলে এটা প্রচুর সময় লাগবে। তার জন্য আমি কি করব, যে মূল উপাদান আমার সেম থাকবে, 15 থাকবে। আমি শুধু এই 15 থেকে এই 13কে বিয়োগ করে দিব। 15 থেকে 13কে বিয়োগ করলে 2 পাওয়া যায়, 15 থেকে 13কে বিয়োগ করলে 2 পাওয়া গেলে কত পাওয়া যাবে? 15C2। এখন দেখেন 15C2 যখন আসছে, এখানে যেহেতু 2, তার মানে 15কে আমি 2 টাইমস ডিসেন্ডিং অর্ডারে নিয়ে যাব, আর এখানে 2 আছে মানে হচ্ছে 2 ইন্টু 1, 2 14 ভিতরে যাবে 7 বার, 7 আর 15 গুণ করে দিলে এই যে 105টা ওয়ে বের হয়ে যাবে। ঠিক সেম ভাবে এই 15C13 এইটার মানও আপনার কত বের হবে? 105ই বের হবে। অর্থাৎ 15C13 মানও 105 বের হবে, 15C2 মানও 105 বের হবে। তো এই 15C13কে আমি এইভাবে 13 টাইমস বা 13 বার আমি এরকম ডিসেন্ডিং অর্ডারে নিয়ে যেতে পারবো না, আমার হাতে এত সময় নাই। তখন আমি কি করব, মোট উপাদান থেকে যতগুলো উপাদান আমাকে বাছাই করতে বলবে এই দুইটাকে বিয়োগ করে দিব, বিয়োগ করে নিচে লিখব। নিচে লিখলে আমার সংখ্যাটা 2-3 এর ভিতরেই থেকে যাবে বা সর্বোচ্চ 4 বার থাকবে। তখন আমি এইভাবে 2 টাইমস 3 টাইমস বা 4 টাইমস আমি ডিসেন্ডিং অর্ডারে নিয়ে যেয়ে খুব সহজে ক্যালকুলেশনটা করতে পারবো। আমি এই ধরনের আরো কিছু কয়েকটা উদাহরণ দিচ্ছি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। দেখেন, আমি যদি আপনাকে বলি যে আপনার কাছে 20টা জিনিস আছে, এখান থেকে 17টা জিনিস আপনাকে পছন্দ করতে হবে, তাহলে আপনি কি করবেন? 20C17, 20 থেকে 17টা জিনিস আপনাকে পছন্দ করতে হবে। তো আপনি কি 20কে 17 বার আপনি নিচে নিয়ে যাবেন নাকি? অবশ্যই না। আপনি কি করবেন, আপনার মোট উপাদান যেটা এইটা সেম থাকবে, আপনি খালি কি করবেন, 20 আর 17কে বিয়োগ করে দিবেন। 20 আর 17কে বিয়োগ করলে কত পাওয়া যায়? 3 পাওয়া যায়। এই 20C17 এর যে মান, এই 20C3 সেম একই মান। তো দেখেন 20C3 কে হিসাব করা সহজ, যে 20কে 3 টাইমস ডিসেন্ডিং অর্ডারে নিয়ে যাব, যে 20 ইন্টু 19 ইন্টু 18, আর 3কে নিয়ে যাব 1 পর্যন্ত, 3 ইন্টু 2 ইন্টু 1, 3 এটার ভিতরে 6 বার, 2 এটার ভিতরে 3 বার। এখন দেখেন 3 20 60, 60 আর 19 গুণ করে যেটা ফলাফল আসবে সেটা। আমি যদি আপনাকে আরেকটা দেখাই, যে 40টা জিনিস থেকে আপনাকে 36টা জিনিস বাছাই করতে হবে। তো 40কে কি আমি এখন 36 বার নিচে নিয়ে যাব নাকি? এত সময় আছে? অবশ্যই না। আমি তখন কি করব, মোট উপাদান 40কে আমি ঠিক রেখে দিব, এই যে C, 40 আর 36
এই দুইটা বিয়োগ করব, বিয়োগ করে কত আসবে? 4 আসবে। এখন খেয়াল করেন 40কে আমাকে 4 টাইমস ডিসেন্ডিং অর্ডার নিয়ে যেতে হবে, অর্থাৎ 40 ইন্টু 39 ইন্টু 38 ইন্টু এই যে 37, নিচে কত আসবে? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, অর্থাৎ 40C4 এর মানও এইটা, আবার 40C36 এইটার মানও এইটাই হবে। বুঝাইতে পারছি ভাই বিষয়টা? বোঝা গেছে? সো আপনার ক্যালকুলেশন যদি বড়ও হয়, ক্যালকুলেশন বড় বলতে যদি এইরকম সিচুয়েশন যদি ফেস করেন যে 40টা জিনিস থেকে আপনাকে 36টা জিনিস বাছাই করতে হচ্ছে, প্যানিক করার দরকার নাই। আপনি খুব ইজিলি 40C36 এখানে জাস্ট বিয়োগ করে দিবেন যে 40C4 সমান সমান কত, কারণ 40C36 এর যেই ভ্যালুটা পাবেন 40C4 এর আপনি ঠিক সেম ভ্যালুটাই আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, যার প্রমাণ আমি আপনাকে প্রথমেই দিয়ে দিছি যে 4C3 সমান সমান যদি 4 হয় তাহলে 4C1 সমান সমানও আপনার 4 হয়ে যাচ্ছে। সো এই লজিকে আপনি এই প্রত্যেকটা এই ধরনের বড় বড় কম্বিনেশনের ম্যাথগুলা খুব ইজিলি সলভ করতে পারবেন। ঠিক আছে, এখানে কিন্তু আমি আলটিমেটলি সূত্রই লাগাইছি, কিন্তু আপনাকে একবারও সূত্র মুখস্থ করতে হচ্ছে না, আপনি জাস্ট প্রসেসটা জেনে যান যে কিভাবে সলভ করতে হয়েছে। ঠিক আছে, বোঝা গেছে ভাই বিষয়গুলা? এই এই ক্যালকুলেশনগুলো জানলে কম্বিনেশন এই পর্যন্তই শেষ। ঠিক আছে, এখন জাস্ট প্রশ্নগুলো আপনি উড়াই দিবেন। এখন এখানে কিছু প্রশ্ন বাংলাদেশে আসতে দেখা গেছে, আপনারা দেখবেন আপনাদের যে এক্সট্রা শিট দেওয়া হয়েছে ওই শিটের ওই ম্যাথগুলোতে দেখবেন যে ওখানে বেশ কিছু প্রশ্ন আসছে বাংলাদেশে যেগুলা ডিরেক্টলি সূত্র প্রয়োগ করা যায়। ওই সূত্রগুলো ওই ক্লাসগুলো তো আপনাদেরকে এমনিতেই রেকর্ডেড দেওয়া হচ্ছে, রেকর্ডেড ক্লাস দেওয়া হচ্ছে মানে গুগল ড্রাইভে। সো ওখান থেকে দেখে নিলেই পেয়ে যাবেন। ওই ধরনের প্রশ্ন আসার পসিবিলিটি খুবই কম এখন। এখন তো প্রবাবিলিটি পারমুটেশন কম্বিনেশন থেকে প্রশ্নই খুব কম আসতেছে। আসলে ওই ধরনের ইজি প্রশ্ন দেবে না যেটা আপনি সহজে সূত্র প্রয়োগ করতে পারবেন। আপনাকে একটু কি বলে যে এই টাইপের প্রশ্নই দিবে যেগুলো আপনি খুব ভালোভাবে আপনি সলভ করে দিয়ে আসতে পারবেন, কোথাও বাধা পাবেন না। আপনাকে মাথাতে রাখতে হবে না যে পারমুটেশনের সূত্র কি, ফ্যাক্টোরিয়াল কত, এই সেই নানা রকম কিছুই মনে রাখতে হবে না। ঠিক আছে, পারমুটেশন যতটা কঠিন তার চেয়ে সহজ হচ্ছে কম্বিনেশন, কম্বিনেশন যতটা সহজ তার থেকে সহজ হচ্ছে প্রবাবিলিটি। ঠিক আছে, পারমুটেশন একটু বেশি কঠিন বা একটু বেশি পেঁচানো, কম্বিনেশন হচ্ছে একটু কম পেঁচানো বা সহজ, প্রবাবিলিটি আরও সহজ। ঠিক আছে, আমরা জাস্ট এই এই নানা রকম সূত্র তাত্ত্বিক কথাবার্তা দিয়ে এই জায়গাটাকে খুব পেঁচায় রাখছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। সেদিন ফেসবুকে দেখলাম যে একজন পোস্ট দিছে, একটা গ্রুপ অফ পিপল, তারাও আমাদের মতো পড়ায়, এগুলো অন্যভাবে নিন না যে সমালোচনা করতেছি, তারা অনেক ভালো, কিন্তু আপনি যখন একদম স্পেসিফিকভাবে বলবেন, ওনারা বলতেছে এইভাবে যে আগারওয়ালে যেইভাবে ম্যাথ সমাধান করে দেয়া আছে, ঠিক আছে, আগারওয়াল বইয়ে যেইভাবে ম্যাথ সমাধান করে দেয়া আছে ওইভাবে যদি কেউ রিটেনে ম্যাথ আসে, রিটেন ম্যাথে যদি কেউ ওই আগারওয়ালের সমাধানটা উঠায় দিয়ে আসে তাহলে সে নাকি পরীক্ষায় 00 পাবে। বা সে বিভিন্ন ইন্ডিয়ান ওয়েবসাইটের কথা উল্লেখ করছে যে এক্সাম ভেডা বা অ্যাফেয়ার্স ক্লাউড বা অন্যান্য ওয়েবসাইটে যেইভাবে ম্যাথ সমাধান করে দেওয়া আছে ওইভাবে যদি রিটেন ম্যাথ কেউ করে দিয়ে আসে সে নাকি পরীক্ষায় 00 পাবে। ঠিক আছে, এটা শুনেই আমার হাসি পাইছে যে ভাই আগারওয়ালে যেটা করে দেওয়া আছে অত বড় সলিউশন তো আমি নিজেই করে দিই না আপনাদেরকে, তার মানে কি 0 পাবেন? 0 পাইলে এত মানুষ চাকরি পাইতো ভাই? প্রতিনিয়োগে যে চাকরি পাইতেছে ওরা এমনি মুখ দেখে পাইতেছে চাকরি? এই ধরনের মানুষজন জাস্ট শুধুমাত্র ফায়দা লুটার জন্য এই ধরনের আজে বাজে কথা বলবে। পরীক্ষক আপনার কিছুই দেখবে না, আপনার কোনো প্রসেসই দেখবে না আপনি কেমনে ম্যাথ করছেন। পরীক্ষক দেখবে আপনার সঠিক উত্তর, যে একটা প্রশ্নের উত্তর 17, আপনি যদি 17 বের করতে পারেন তো ভালো, 17-র জায়গায় যদি 17.5 বের করেন আপনি 00 পাবেন। আর যদি 17 বের করতে পারেন আপনি 10ই পাবেন যদি ভিতরে প্লাস মাইনাস গুণ বিয়োগ বা এই ধরনের কোনো জায়গায় যদি ভুল না করে আসেন। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়, এই বিষয়টা মাথায় রাখেন যে যত কথাই বলুক।
যে যত কথাই বলুক, আপনি যেভাবেই করে দিয়ে আসেন না কেন। তার মানে এমন না যে ধরেন যে আপনি কোনো কিছুই লিখলেন না, ধরেন যে এরকম করলেন যে 17 এত এত হয়েছে, ধরেন যে 17 সমান সমান 51, 1 সমান সমান 3, এই 3ই উত্তর আপনি লিখে দিলেন যে আনসার 3। আপনি কিছুই লিখলেন না যে এই 17 কি, এই 51 কি, 1 কি, 3 কি, আপনি কিছুই লিখলেন না। ধাম করে এইভাবে পরীক্ষার খাতায় যদি শুধু সংখ্যার কয়েকটা রেখা টান দিয়ে দিয়ে আসেন, তাহলে তো আপনি মার্কস পাবেন না। কিন্তু আগার বলে তো ভাই এইভাবে করে দেওয়া নাই, বা আমিও আপনাদেরকে এইভাবে করাই নাই। সো এই ধরনের মানুষজন আপনাদেরকে মানে গাইডলাইন দেওয়ার ফলে, মানে গাইডলাইন দেওয়ার বদলে মিসগাইডেড বেশি করে। ওই পোস্ট দেখে আমার কত স্টুডেন্ট যে আমার নক দিছে আর ফোন দিছে লাস্ট 2 দিনে, এটা চিন্তাও করতে পারবেন না। কারণ কথাগুলো এমন মানুষজনের পক্ষ থেকে আসছে যারা এই ব্যাংকিং সেক্টরে প্রতিষ্ঠিত। মূল কথা সেন্ট্রাল ব্যাংকার, তারা সেন্ট্রাল ব্যাংকার, শুধু ব্যাংকার না, সেন্ট্রাল ব্যাংকার। সো ওই ধরনের মানুষজন যখন ওই জায়গা থেকে এই কথাগুলো বলে, তখন আসলে সাধারণ শিক্ষার্থীর যাওয়ার জায়গা মানে হারায় ফেলে, এটা কনফিডেন্স জিরো হয়ে যায়। এই ধরনের মানুষজন থেকে দূরে থাকেন। এখন দেখেন, আমরা এখানে মোটামুটি 4টার মতো ম্যাথ সলভ করব। এই 4 নাম্বারের ইয়েতে সাব টাইপ আছে কিছু 4টা, 3-এর ইয়েতেও আপনার 2টা সাব টাইপ আছে। এগুলা দেখব, এইগুলা থেকেই বারবার প্রশ্ন হয়, বা আপনার বেসিকের জন্য বা ফাউন্ডেশনের জন্য যতটুকু দরকার ততটুকুই। 1 নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করে দেখেন। 1 নাম্বার প্রশ্নে বলতেছে যে ফ্রম এ ক্লাস অফ 32 স্টুডেন্টস 4 are to be chosen for a competition. In how many ways can this be done? সহজভাবে বলা হচ্ছে যে একটা ক্লাসে 32 জন ছাত্র আছে, তো একটা প্রতিযোগিতার জন্য 4 জন ক্যান্ডিডেটকে আপনাকে চুজ করতে হবে, পছন্দ করতে হবে। তো আপনি কতভাবে এই কাজটা করতে পারবেন? কতভাবে 32 জন স্টুডেন্টের থেকে আপনি যদি 4 জন করে পিক করেন, তাহলে কতভাবে আপনি পিক করতে পারবেন? মূল কথা, সহজ হিসাব, যে এখানে আপনাকে বলা হচ্ছে যে স্টুডেন্ট আছে 32 জন, এখান থেকে আমাকে কি করতে হবে? 4 জনকে সিলেক্ট করতে হবে। 32 জন থেকে সিলেক্ট করব কয়জনকে? 4 জনকে। তাহলে এটা আমি কতভাবে করতে পারি? কতভাবে সিলেক্ট করতে পারবো? খুব ইজি, কিছুক্ষণ আগে দেখাইছি। এখানে কত দেয়া আছে? 4 আছে। 4 মানে 32কে 4 টাইমস ডিসেন্ডিং অর্ডারে নিয়ে যাব, যে 32 ইন্টু 31 ইন্টু 30 ইন্টু 29, 4কে 1 পর্যন্ত নিয়ে যাব। এই যে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, ক্যালকুলেশন করেন। 4 এটার ভিতরে 8 বার যাবে, 2 এটার ভিতরে কতবার যাবে? 15 বার যাবে, 3 এটার ভিতরে 5 বার যাবে। এখন ক্যালকুলেশন করে দেখেন তো কত আসে। গুণটা আপনাকে করতে হবে, এটা তো আসলে ইয়ে করার কোনো সুযোগ নাই। 8-এর সাথে 31 গুণ, তারপরে 5, তারপরে আবার 29, অর্থাৎ 35,960 আসে। এগুলা গুণ করলে কত আসবে? 35,960 আসবে। এটাই উত্তর, যে 35,960 উপায়ে আপনি সিলেক্ট করতে পারবেন বা চুজ করতে পারবেন তাদেরকে। বোঝা গেছে? এই টাইপের প্রশ্ন আসে, আপনার বিগত সালের প্রশ্ন খুলে দেখেন। দুই নম্বরে চলে যান। 2, দেখেন হ্যান্ডশেক, অর্থাৎ হ্যান্ডশেকের অঙ্কে একটা জিনিস মাথায় রাখবেন, যে হ্যান্ডশেক করতে গেলে একজন মানুষ মানে 2 জন মানুষের দরকার হয়। একজন মানুষ দিয়ে হ্যান্ডশেক হয় না কখনো। হ্যান্ডশেক করতে গেলে 2 জন মানুষ লাগবে, ঠিক আছে? 2 জন মানুষ হইলে তারপরে হ্যান্ডশেক করা যায়, তার আগে করা যায় না। তো হ্যান্ডশেকের যত অঙ্কই আসবে, যত অঙ্কই আসবে সব সময় এরকমই হবে। দেখেন এখানে কি বলতেছে 2 নম্বরে, যে ইফ দেয়ার আর 12 পার্সনস ইন এ পার্টি অ্যান্ড ইফ ইচ 2 অফ দেম শেক হ্যান্ডস উইথ ইচ আদার, হাউ মেনি হ্যান্ডশেকস হ্যাপেন ইন দ্য পার্টি। বলতেছে যে একটা পার্টিতে 12 জন মানুষ গেছে, তো এই 12 জন মানুষ একে অন্যের সাথে হ্যান্ডশেক করলে কতগুলো হ্যান্ডশেক হবে? 12 জন মানুষ যদি একজন আরেকজনের সাথে হ্যান্ডশেক করে, তাহলে কতগুলো হ্যান্ডশেক ওখানে হইতে পারে? খুব সহজ জিনিস, আমি কিছুক্ষণ আগে বলছি। হ্যান্ডশেকের যত অঙ্ক আসবে, যত সংখ্যক মানুষ থাকবে, এখানে দেখেন মানুষ আছে কত সংখ্যক? 12 জন। এই 12 জন মানুষ থেকে আমাকে কি করতে হবে?
দুইজন মানুষের দরকার হয় হ্যান্ডশেকের ক্ষেত্রে, তাহলে 12 জন থেকে 2জনকে আমাকে সিলেক্ট করতে হবে, তাহলে 12C2। আর 12C2 মানে কত আমরা কি জানি, এখানে 2 আছে, তার মানে 12 × 11, নিচে কত, এই যে 2 × 1, 2 12-র ভিতরে 6 বার, 6 আর 11 গুণ করলে এই যে 66 উত্তর। ঠিক আছে, অর্থাৎ 66টা হ্যান্ডশেক সম্ভব সেখানে, এই 66 উত্তর হবে। তিন নম্বরে চলে যান, 3। দেখেন, 3-এ বলতেছে যে ইফ দেয়ার আর 20 মেলস অ্যান্ড 16 ফিমেলস ইন এ পার্টি, হাউ মেনি হ্যান্ডশেকস হ্যাপেন ইন দ্য পার্টি। বলতেছে একটা পার্টিতে 20 জন পুরুষ আর 16 জন মহিলা আছে, তাহলে সেখানে কতগুলো হ্যান্ডশেক হইতে পারে। 2টা শর্ত দেয়া আছে। 1 নম্বর শর্ততে বলতেছে যে ইফ ইচ অফ দেম শেক হ্যান্ডস উইথ ইচ আদার, বলতেছে যে যদি প্রত্যেকেই প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করে তাহলে কতগুলো হ্যান্ডশেক হবে। 1 নাম্বারটা আগে আমরা সলভ করব। 1 নাম্বারটা এখানে দেখেন প্রশ্নে বলা আছে যে 20 মেল আর হচ্ছে 16 ফিমেল, টোটাল কতজন, 36 জন না, টোটাল 36 জন। 20 মেল আর হচ্ছে 16 ফিমেল, তাহলে টোটাল মানুষ কতজন, 36 জন। তো 1 নাম্বার শর্তে আপনাকে বলতেছে যে এই 36 জন মানুষ প্রত্যেকেই যদি প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করে, অর্থাৎ একজন যদি আরেকজনের সাথে হ্যান্ডশেক করে তাহলে কতগুলো হ্যান্ডশেক হইতে পারে। খুব ইজি জিনিস, যে এখানে 1 নাম্বার শর্তের ক্ষেত্রে আমাকে দেখতে হবে টোটাল মানুষ কতজন। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে টোটাল মানুষ হচ্ছে আমার 36 জন, তাহলে এই যে 36 হ্যান্ডশেক করতে লাগে 2 জন, তাহলে 36C2 সমান সমান কত হবে। তাহলে দেখেন 36 × 35, নিচে 2কে 1 পর্যন্ত নিয়ে যান, 2 × 1, 2 এটার ভিতরে 18 বার যাবে, 35 আর 18কে গুণ করে দেন। 35 আর 18কে গুণ করলে খুব সম্ভবত 830 আসবে, 630 আসে, 630। তাহলে 35 আর 18 গুণ করলে এই যে 630 আসে, অর্থাৎ 630টা হ্যান্ডশেক হবে সেখানে, 630টা হ্যান্ডশেক হবে। এইটা গেল 1 নাম্বার শর্ত। এখন আসেন 2 নাম্বার আরেকটা শর্ত। এই 2 নাম্বার শর্তগুলো বাংলাদেশে কখন আসতে দেখি নাই, ইন্ডিয়াতে হরহামেশা আসে। দেখেন 2 নাম্বার শর্তে কি বলতেছে যে ইফ মেল শেক হ্যান্ডস উইথ মেল অ্যান্ড ফিমেল শেক হ্যান্ডস উইথ ফিমেল, বলতেছে যে 20 জন পুরুষ আর 16 জন মহিলা একটা পার্টিতে আছে, তো ওই পার্টিতে যদি পুরুষেরা পুরুষদের সাথে হ্যান্ডশেক করে এবং মহিলারা যদি মহিলাদের সাথেই হ্যান্ডশেক করে তাহলে কতগুলো হ্যান্ডশেক হবে। প্রশ্ন বুঝেন, 2 নাম্বার শর্তে বলা আছে যে পুরুষরা শুধু পুরুষের সাথে হ্যান্ডশেক করবে আর মহিলারা শুধু মহিলাদের সাথেই হ্যান্ডশেক করবে, তাহলে কতগুলো হ্যান্ডশেক সেখানে হবে। তাহলে খেয়াল করেন, যেহেতু 2 নাম্বার শর্তে আপনাকে স্পেসিফিক ভাবে বলেই দিছে যে পুরুষরা পুরুষের সাথে করবে, তাহলে পুরুষের সংখ্যা কত, 20 জন। তাহলে এই যে 20C2, 20C2 মানে কত, 20 × 19, 2কে 2 × 1, 2 এটার ভিতরে কতবার যাবে, 10 বার, 19 আর 10 গুণ করলে কত হয়ে যাবে, 190। এটা হচ্ছে মেল, এটা হচ্ছে পুরুষদের হ্যান্ডশেকের সংখ্যা, যে পুরুষ এবং পুরুষ হ্যান্ডশেক করলে কতগুলো হ্যান্ডশেক হবে, 190টা। এখন শর্ত তো আরেকটা আছে যে মহিলাদের সাথে মহিলারা হ্যান্ডশেক করবে। তাহলে দেখেন মহিলার সংখ্যা কত, 16 জন, তাহলে 16C2, 16C2 মানে কত, 16 × 15, নিচে কত, 2 × 1, 2 এটার ভিতরে 8 বার, 8 15 কত হয়ে যায়, এই যে 120। এরা হচ্ছে আপনার কি, ফিমেল। অর্থাৎ মহিলা এবং মহিলা যদি হ্যান্ডশেক করে তাহলে হ্যান্ডশেকের সংখ্যা কত, 120। তো প্রশ্নে আমাকে বলেই দিছে যে তাহলে টোটাল কতগুলো হ্যান্ডশেক হবে। পুরুষ যদি পুরুষের সাথে হ্যান্ডশেক করে এবং মহিলা যদি মহিলাদের সাথে হ্যান্ডশেক করে তাহলে সেখানে টোটাল কতগুলো হ্যান্ডশেক হবে, যোগ করে দেন তাহলে। 0, 9 2 11 1, হাত থেকে 1, 2 2 আর 1 কত, 3, এই যে 310টা হ্যান্ডশেক হবে।
310, এটাই উত্তর, 310। 4 নাম্বার প্রশ্নটাতে 4টা সাব মানে দেওয়া আছে, 4টাতেই মনোযোগ দিবেন, ঠিক আছে? বিশেষ করে 3 এবং 4 এই দুইটাতে মনোযোগ দিতে হবে। বাংলাদেশে প্রশ্ন যখন কঠিন করে, আমরা যখন কম্বিনেশনের প্রশ্ন দেখে ভাবি যে প্রশ্ন কঠিন হয়েছে, কম্বিনেশন থেকে যেই প্রশ্নটা দিছে সেই প্রশ্নটা কঠিন হয়েছে, তখন বুঝবেন যে এই 4 নাম্বার টাইপ প্রশ্ন আপনাকে পরীক্ষায় দেওয়া হয়েছে। এই 4 নাম্বার টাইপের প্রশ্ন আপনাকে পরীক্ষায় দেওয়া হয়েছে। এই ধরনের প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে এবং মনোযোগ দিতে হবে পূর্ণ। খুব ভালোভাবে বোঝেন। আশা করি এই 3 নাম্বার পর্যন্ত আমি ক্লিয়ার করতে পারছি। 3 নাম্বার পর্যন্ত কারো বুঝতে সমস্যা হয় নাই। 4 নাম্বার একটু মনোযোগ দেন। এই 4 নাম্বারের বৈতরণী পার হইতে পারলে বুঝবেন যে কম্বিনেশনকে আপনি দেখা মাত্র উড়াই দিতে পারবেন। দেখেন 4 কি বলতেছে যে এ কমিটি অফ 6 মেম্বার্স ইজ টু বি ফর্মড আউট অফ 4 প্রফেসর, 6 অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড 5 ট্রেনিস। ইন হাউ মেনি ওয়েজ দ্য কমিটি বি ফর্মড ইফ কমিটি কনসিস্ট 3 প্রফেসর, 2 অ্যাসিস্ট্যান্ট, এখানে বানানটা একটু ঠিক করে নিয়েন, বানানটা ভুল হয়ে গেছে, 3 প্রফেসর, 2 অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড 1 ট্রেনি। কথা বুঝছেন? এখানে বলতেছে যে 6 সদস্যের একটা কমিটি গঠন করা লাগবে। 6 সদস্যের একটা কমিটি আপনাকে গঠন করতে হবে। তার জন্য কয়জন লোক আছে? 4 জন প্রফেসর আছে, 6 জন অ্যাসিস্ট্যান্ট আছে, আর 5 জন ট্রেনি আছে। কথা বুঝছেন? 4 জন প্রফেসর আছে, 6 জন অ্যাসিস্ট্যান্ট আছে, 5 জন ট্রেনি আছে। এই যে 6 4 10 আর হচ্ছে 5, 15 জন, 15 জন মানুষ থেকে আপনাকে 6 সদস্যের একটা দল গঠন করা লাগবে। এই 15 জন মানুষ থেকে আপনাকে কি করতে হবে? 6 সদস্যের একটা দল গঠন করতে হবে, ঠিক আছে? এখন দেখেন প্রশ্নের প্রথম শর্তে কি বলতেছে যে 3 প্রফেসর, 2 অ্যাসিস্ট্যান্ট, 1 ট্রেনিং। অর্থাৎ 1 নম্বরের শর্তে বলতেছে যে ওই 6 সদস্যের কমিটিতে 3 জন প্রফেসর থাকবে, 2 জন অ্যাসিস্ট্যান্ট থাকবে, 1 জন ট্রেনি থাকবে। 1 নম্বর শর্তে আপনাকে বলা হচ্ছে যে 3 জন প্রফেসর থাকবে, 2 জন অ্যাসিস্ট্যান্ট থাকবে, 1 জন ট্রেনি থাকবে। তাহলে খেয়াল করেন, এই যে প্রফেসর 3 জন থাকতে হবে, 6 সদস্যের একটা কমিটিতে 3 জন প্রফেসর থাকতে হবে। তো প্রফেসরকে আমি এই অ্যাসিস্ট্যান্টের ভিতর থেকে নিব না ট্রেনির ভিতর থেকে নিব? অবশ্যই আমি অ্যাসিস্ট্যান্টের ভিতর থেকেও নিব না, ট্রেনির ভিতর থেকেও নিব না, আমাকে প্রফেসরের থেকেই নিতে হবে, তাই না? তাহলে এখানে প্রফেসর আছে কতজন? 4 জন আছে না? 4 জন প্রফেসর। তাহলে 4 জন থেকে আমাকে নিতে বলতেছে কতজনকে? 3 জনকে নিতে বলতেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি না যে 4 জন থেকে এখানে নিতে হবে কয়জনকে? 3 জনকে নিতে হবে। 4 জন থেকে কতজনকে নিতে হবে? 3 জনকে নিতে হবে। এরপরে আসেন, এরপরে বলতেছে যে অ্যাসিস্ট্যান্ট, কয়জন অ্যাসিস্ট্যান্ট নিতে বলতেছে? 1 নম্বরে বলতেছে যে 2 জন অ্যাসিস্ট্যান্ট লাগবে। তাহলে 2 জন অ্যাসিস্ট্যান্ট কোত্থেকে নিব? এই 6 জন থেকে নিব। তাহলে 6 জন থেকে আমাকে নিতে হবে 2 জন অ্যাসিস্ট্যান্ট। এরপরে দেখেন 1 জন ট্রেনি নিতে বলতেছে। তাহলে ট্রেনি আমাকে ওই 5 জন ট্রেনি থেকে নিতে হবে। তাহলে ট্রেনি আছে এখানে কতজন? 5 জন। 5 জন থেকে আমাকে নিতে হবে কতজনকে? 1 জনকে নিতে হবে। এখন কথা হচ্ছে যে এদের ভিতরে এখন আমি এখানে গুণন চিহ্ন দিব নাকি যোগ চিহ্ন দিব? গুণন চিহ্ন দিব নাকি যোগ চিহ্ন দিব? এইটা একটু বলেন তো দেখি আপনারা পারেন কিনা। এটার ভিতরে তো আমাকে যে কোনো একটা ক্যালকুলেশন করতে হবে, তো সেটা গুণের ক্যালকুলেশন করা লাগবে নাকি যোগের ক্যালকুলেশন করা লাগবে? এটা একটু বলেন তো আপনারা দেখি, যে কি করব, গুণ করব নাকি যোগ করব? বলেন। আচ্ছা, সুজন রয় লিখছেন যে যোগ করা লাগবে। আচ্ছা, দেখি আরো 2 4 জন একটু মতামত দেন। 12 জন ক্লাস করতেছে, ক্লাসের অবস্থা যদিও খুব খারাপ। 700 জন মানুষের গ্রুপে ক্লাস করে 12 জন 13 জন, এটা খুব দুঃখজনক। যদিও ক্লাস শেষের দিকে যা শেখার শিখে ফেলছে, এখন এই অধ্যায়গুলো না শিখলে হবে, এটা হইতেছে বিষয়।
আচ্ছা, অনুপম কুমার লিখছেন যে গুণ করতে হবে, শুভাংশু লিখছেন যে যোগ করা লাগবে, বিপুল চন্দ্র লিখছেন যে গুণ করা লাগবে। আচ্ছা, আমি বলে দিচ্ছি এখানে মূলত গুণ করতে হবে। একটা জিনিস খুব ভালোভাবে মাথায় সেট করে নেন যে পারমুটেশন কম্বিনেশন প্রবাবিলিটিতে অ্যান্ড কথা উল্লেখ থাকলে আপনার ক্যালকুলেশন হবে গুণের। অ্যান্ড মানে হচ্ছে এবং, অ্যান্ড কথা উল্লেখ থাকলে গুণ করা লাগবে। আর যদি অর অথবা, যেটাকে আমরা বাংলায় বলি অথবা, এই অর কথা উল্লেখ থাকলে আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে কি বললাম? যে অ্যান্ড উল্লেখ থাকলে গুণ করতে হবে, আর যদি অর উল্লেখ থাকে তাহলে আপনাকে কি করতে হবে? যোগ করা লাগবে। এখন আপনি বলতে পারেন যে ভাই এই প্রশ্নে তো অ্যান্ডও বলা নাই, অরও বলা নাই, তাহলে আপনি কেমনে বলেন যে এখানে গুণ করা লাগবে? দেখেন, যুক্তি আছে। আমাকে বলছে যে 6 সদস্যের দল গঠন করতে হবে। কথা বুঝছেন কিন্তু ভাই? আমাকে বলতেছে যে 6 সদস্যের দল গঠন করা লাগবে, যার ভিতরে 3 জন প্রফেসর হবে, 2 জন অ্যাসিস্ট্যান্ট হবে, 1 জন ট্রেনি হবে, তাই না? 1 জন ট্রেনি হবে। তাহলে আমরা এদের ভিতরে কিসের সম্পর্ক? অ্যান্ডের সম্পর্ক না? যে আমি যদি আপনাকে বলি যে ভাই আপনারা তো 6 সদস্যের একটা কমিটি গঠন করলেন, তো আপনাদের কমিটিতে কে কে আছে, কাদেরকে কাদেরকে আপনি রাখছেন, তখন আপনি আমাকে কি বলবেন? তখন আপনি আমাকে বলবেন যে তারেক ভাই, আমাদের কমিটিতে 3 জন প্রফেসরকে রাখছি, 2 জন অ্যাসিস্ট্যান্টকে রাখছি, এবং বা আর 1 জন ট্রেনিকে রাখছি। তার মানে কি? আপনি এবং দিয়ে এদের মধ্যে সম্পর্ক করতেছেন না, যে 3 জন প্রফেসর এবং 2 জন অ্যাসিস্ট্যান্ট এবং 1 জন ট্রেনি, এই 3 2 5 আর 6 জন মিলে আমরা একটা কমিটি গঠন করছি। তার মানে এদের মধ্যে সম্পর্ক কিসের? অ্যান্ডের সম্পর্ক না, এবং এর সম্পর্ক না। আর এবং এর সম্পর্ক থাকলে পারমুটেশন কম্বিনেশন এবং প্রবাবিলিটিতে কি হয়ে যাবে? গুণন হয়ে যাবে। বোঝা গেছে? গুণন হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি দিব? গুণ চিহ্ন দিব। গুণ চিহ্ন দিব। এখন আপনি হিসাব করেন। আপনি এই হিসাবটা দেখেন, এই যে 4C3, এই হিসাবটা 2 ভাবে করতে পারেন। যে হয় আপনি 4 3 2 এইভাবে লিখতে পারেন, 3 2 1 এইভাবে লিখতে পারেন, অথবা 4C3 দেখা মাত্র আপনি হিসাব করতে পারেন এইভাবে। এই যে 4C, 4 থেকে 3 বিয়োগ করলে 1, তো 4C1 সমান সমান 4ই হয়। এইটাও আপনি করতে পারেন যে 4C1 সমান সমান 4 ডিভাইডেড 1 সমান সমান 4। এটা ক্যালকুলেশন করলেও দেখেন 2 2 কেটে গেল, 3 3 কেটে গেল, এখানে 4 থাকলো। সো এগুলা আপনার চর্চার বিষয়, দেখার সাথে আপনি বলে দিবেন। যত চর্চা করবেন এগুলো দেখার সাথেই বলে দিবেন যে কত হয়ে যাবে। ঠিক আছে? তাহলে 4C3 সমান সমান আমরা কত পাইলাম? 4 পাইলাম। এই যে 4 লিখলাম। এখন আসেন 6C2। 6C2 মানে কত? 6 ইন্টু 5 ডিভাইডেড 2 ইন্টু 1। 2 এটার ভিতরে 3 বার, 3 5 কত? এই যে 15। 5C1, এখানে দেখেন 5C1 কিছুক্ষণ আগে দেখাইছি। 5C1 মানে কত? 5 ডিভাইডেড 1 সমান সমান কত? 5। তাহলে এখানে 5। তাহলে দেখেন কয়টা কমিটি আপনার গঠন হচ্ছে? 4 15 60। 60 আর 5 কত? এই যে 300। তার মানে এই 1 নম্বরের উত্তর হয়ে যাচ্ছে কত? এই 300। 300 ভাবে আপনি 6 সদস্যের দল বা কমিটি গঠন করতে পারবেন। 300 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেছে কিনা ভাই? বুঝতে পারছেন কিনা? দুই নম্বরে চলে যান। 2 2 4 2। 4 চলে যান। দেখেন 2 নম্বর প্রশ্ন আপনাকে কি বলতেছে? 2 নম্বরে বলতেছে যে ইকুয়াল নাম্বার অফ প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ট্রেনি। বলতেছে যে 6 সদস্যের একটি দল তুমি গঠন করবা, কিন্তু সেখানে প্রফেসরের সংখ্যা, মানে প্রফেসর যতজন নিবা, অ্যাসিস্ট্যান্টকেও তুমি ঠিক ততজন নিবা, ট্রেনিকেও ঠিক তুমি ততজন নিবা। যেহেতু বলতেইছে যে ইকুয়াল নাম্বার অফ প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ট্রেনি, তাহলে যেহেতু 6 সদস্যের দল, 6 সদস্যের দল, আমার হচ্ছে ভাগ হচ্ছে 3টা, একটা হচ্ছে প্রফেসরের, একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্টের, একটা হচ্ছে ট্রেনির। তাহলে 6 সদস্যের দল গঠন করতে চাইলে যদি ইকুয়াল নাম্বার অফ মেম্বার নিতে চাই, তার মানে প্রফেসরকে নিতে হবে 2 জন, অ্যাসিস্ট্যান্টকে নিতে হবে 2 জন, ট্রেনিকে নিতে হবে কয়জন? 2 জন নিতে হবে না? তাহলে দেখেন এই যে 2 জন প্রফেসর আপনি কোথা থেকে নেবেন? এই 4 জন প্রফেসর থেকে তো নেবেন।
তার মানে আপনি লিখতে পারেন 4c2 ইন্টু এই যে দুইজন অ্যাসিস্ট্যান্ট 6জন থেকে নেবেন, তার মানে 6c2 ইন্টু 5জন ট্রেনি থেকে 2জন নেবেন, তার মানে কত লিখবেন 5c2 লিখবেন না, 5c2 লিখবেন। এখন আপনি ক্যালকুলেশন করেন 4c2 মানে কত, 4 ইন্টু 3 ডিভাইডেড 2, এখানে 2 বার 3 দুগুণে কত 6, 6c2 মানে কত 6 ইন্টু 5 ডিভাইডেড 2, এখানে 3 5 কত এই যে 15, 5c2 মানে কত 5 ইন্টু 4 ডিভাইডেড 2, 2 দুগুণ 4 5 দুগুণ 10, তাহলে দেখেন কত হচ্ছে 15 10 কত হয়ে যায় 150 না, 15 10 150, 150 আর 6 গুণ করলে কত হয়ে যাবে এই যে 900 হবে, তার মানে এই 2 এর উত্তর কত 900, এই 2 এর উত্তর কত 900, যে 900 ভাবে আপনি ওই 6 সদস্যের টিমটা আপনি গঠন করতে পারবেন। ওইটা তো হচ্ছে পরে, ওইটা তো পরে। আপনি 2 নম্বর প্রশ্ন দেখেন তো ভাই, 2 নম্বর প্রশ্ন দেখেন, 2 নম্বর প্রশ্নে বলে দেওয়া আছে যে ইকুয়াল নাম্বার অফ প্রফেসর অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ট্রেনি, আর আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। ঠিক আছে, যেহেতু ইকুয়াল বলছে তার মানে প্রফেসরও আমাকে 2 জন নিতে হবে, অ্যাসিস্ট্যান্টও আমাকে 2 জন নিতে হবে, ট্রেনিও আমাকে কয়জন নিতে হবে 2 জন নিতে হবে, তাই না? এই যে দেখেন বলেই দিছে, খেয়াল করেন ভাই, আপনাকে তো বলেই দিছে যে 6 সদস্যের দল, 6 সদস্যের দলে কারা কারা থাকবে, এই যে 6 জন সদস্য, এই 6 জনের ভিতরে কারা কারা থাকবে, প্রফেসর থাকবে, ট্রেনি থাকবে, অ্যাসিস্ট্যান্ট থাকবে। তাহলে প্রশ্নে যেহেতু বলেই দিল যে ইকুয়াল নাম্বার অফ মেম্বার্স থাকতে হবে, মানে ইকুয়াল নাম্বার অফ প্রফেসর, ইকুয়াল নাম্বার অফ ট্রেনিস অ্যান্ড ইকুয়াল নাম্বার অফ অ্যাসিস্ট্যান্ট, তাহলে ইকুয়াল নাম্বার অফ প্রফেসর, ইকুয়াল নাম্বার অফ ট্রেনি আর ইকুয়াল নাম্বার অফ অ্যাসিস্ট্যান্ট চাইলে আপনাকে অবশ্যই 2 2 করেই নিতে হবে, মানে 2 জন 2 জন করেই নিতে হবে, তাছাড়া আপনি ইকুয়াল কেমনে করবেন? ঠিক আছে, তাহলে এই যে 2 যোগ 2 যোগ 2 সমান সমান কত হয় 6 জন হয়ে গেল না, তাহলে এই যে 6 হয়ে গেল, যে 6 সদস্যের দল গঠন হয়ে গেছে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। 3 নম্বরে চলে যান। 3 নাম্বার 4-এর 3 এবং 4 রিটেনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যদি কখনো কম্বিনেশন থেকে রিটেনের ম্যাথ দেয় সাধারণত 3 4ই দেয়, এবং এই 3 4 খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ প্রবাবিলিটিতে যে এই 3 4-এর ফাংশন লাগবে। 3 এবং 4 পূর্ণ মনোযোগ দেন। আমরা ভেন ডায়াগ্রাম করছি না, ওই যে সেট অ্যান্ড ভেন ডায়াগ্রাম, মনে আছে কিনা আপনাদের? ওখানে একটা টার্মস ছিল এরকম যে অ্যাট লিস্ট, বলতো না যে অ্যাট লিস্ট 1 সাবজেক্টে পাশ করছে এতজন, অর্থাৎ কমপক্ষে এতজন বাংলায় পাশ করে, কমপক্ষে এতজন ইংরেজিতে ফেল করে। এই যে অ্যাট লিস্ট, এই টার্মটা কিন্তু ওখানে আমি বুঝে আসছি যে যদি আপনাকে কথার কথা বলতেছি, যদি আপনাকে বলা যায় যে অ্যাট লিস্ট 2 জন, অ্যাটলিস্ট 2 জন, অ্যাটলিস্ট 2 জন কথাটার অর্থ কি? অ্যাটলিস্ট 2 জন কথার অর্থ হচ্ছে কমপক্ষে 2 জন, অর্থাৎ 2 জন তো থাকবেই, 2 জন তো থাকবেই, এটা মাস্ট, 2 জনের থাকতেই হবে, 2 এর বেশিও থাকতে পারে, 2 জন মাস্ট থাকতে হবে। অ্যাটলিস্ট 2 মানে হচ্ছে 2 জন মাস্ট থাকতে হবে, 2 এর বেশিও থাকতে পারে, 2 এর বেশিও থাকতে পারে। ঠিক আছে, আশা করি এটা আপনারা ভুলে যান নাই। এই যে দেখেন 4-এর 3-এ বলা হচ্ছে, একটা মিনিট, দেখেন 3-এ বলা হচ্ছে যে এই 6 সদস্যের একটা কমিটি গঠন করবেন, যেখানে 4 জন প্রফেসর, 6 জন অ্যাসিস্ট্যান্ট আর 5 জন ট্রেনি আছে। তো যদি অ্যাটলিস্ট 2 প্রফেসর, অর্থাৎ কমপক্ষে 2 জন প্রফেসরকে ওই কমিটিতে থাকতেই হবে। কি বলছে? যে ওই 6 সদস্যের যে কমিটিটা, ওই 6 জন সদস্যের ভিতরে কমপক্ষে 2 জন প্রফেসর থাকবে, কমপক্ষে 2 জন প্রফেসর থাকবে। তো কিছুক্ষণ আগে আমি বলছি কমপক্ষে 2 জন প্রফেসর থাকবে মানে কি, 2 জন প্রফেসর তো থাকবেই, সাথে সাথে 3 জনও থাকতে পারে, মানে 2 এর বেশিও থাকতে পারে, 2 এর বেশিও থাকতে পারে। তার মানে কি 3 জন প্রফেসরও থাকতে পারে, আবার 4 জন প্রফেসরও
থাকতে পারে, কিন্তু কখনোই 5 জন প্রফেসর বা 6 জন প্রফেসর থাকবে না। কেন থাকবে না? কেন থাকবে না? আপনি আমাকে বলতে পারেন যে 2-এর বেশিও থাকতে পারে, কমিটিও গঠন করতে হবে 6 সদস্যের, তাহলে 6 জন প্রফেসর বা 5 জন প্রফেসর কেন থাকবে না ভাই? 4 জন পর্যন্ত কেন থাকবে? কারণ হচ্ছে যে এখানে প্রফেসর আছেই তো 4 জন। আপনি সর্বনিম্ন 2 জন নিতে পারবেন আর সর্বোচ্চ 4 জন নিতে পারবেন, কারণ প্রফেসর আছেই হচ্ছে আপনার 4 জন। সো আপনি চাইলেই তো 5 জন প্রফেসর বা 6 জন প্রফেসর আপনি নিতে পারবেন না, ঠিক আছে? অর্থাৎ সর্বনিম্ন 2 জন আর সর্বোচ্চ যতজন আছে ঠিক ততজন প্রফেসরকে আপনি কাউন্ট করতে পারবেন। এখন এখানে একটা হালকা কথা আছে, এখানে শুধু টুইস্টে ভরপুর, খুব মনোযোগ দেন। আপনাকে বলছে যে 6 জন সদস্য হবে কমিটিতে, আপনাকে বলা হচ্ছে যে 6 জন সদস্য হতে হবে কমিটিতে। তার ভিতরে আমি প্রথম অংশে ধরে নিলাম যে 2 জন প্রফেসর। তো 2 জন যদি প্রফেসর আপনি নেন, তাহলে বাদ বাকি আরো 4 জন সদস্য লাগবে না? 6 জনের ভিতরে 2 জন প্রফেসর নিছেন, তার মানে বাদ বাকি আরো 4 জন সদস্য তো দরকার হবে, তাই না? তাহলে এই 2 জন প্রফেসরের সাথে আরো 4 জন অন্যান্য মানুষের দরকার হবে। আবার যদি প্রফেসরের সংখ্যা আপনি 3 জনকে নেন, প্রফেসরের সংখ্যা যদি আপনি 3 জনকে নেন, তাহলে 6 সদস্যের কমিটি গঠন করার জন্য আরো 3 জন সদস্যের দরকার। তার মানে এই 3 জন প্রফেসরের সাথে আরো 3 জন অন্যান্য মানুষের দরকার। আবার যদি আপনি 4 জন প্রফেসর নেন, তাহলে কমিটি হচ্ছে 6 জনের, 4 জন প্রফেসরকে নিয়ে নিলেন, তাহলে কমিটি গঠন করার জন্য আরো 2 জন মানুষের দরকার, তাহলে আরো 2 জন অন্যান্য জায়গা থেকে আপনি নিয়ে নিলেন। এখন এখানে একটা কথা আছে ভাই, এই যে এই 3টা জিনিস, এই 3টা জিনিসের ভিতরে সম্পর্ক কিন্তু হচ্ছে অরের সম্পর্ক। অর, এই 3 জনের ভিতরে কিন্তু অরের সম্পর্ক, অথবার সম্পর্ক। কেন অথবার সম্পর্ক আমি আপনাকে একটু বুঝাই দিই ভাই। কমিটি কিন্তু একটা গঠন করা লাগবে, কথা বুঝছেন? বলছে 6 সদস্যের একটা কমিটি তুমি গঠন করবা, কিন্তু এখানে আপনি কতগুলা কমিটি গঠন করতে পারতেছেন? কতগুলা আপনার প্রাথমিকভাবে কতগুলা ওয়ে আছে। হয় আপনি 2 জন প্রফেসর আর 4 জন সদস্য মিলে একটা 6 সদস্যের কমিটি বানাবেন, না হলে 3 জন প্রফেসর আর 3 জন অন্য সদস্য মিলে আপনি 6 সদস্যের একটা কমিটি বানাবেন, অথবা 4 জন প্রফেসর আর 2 জন অন্য সদস্য নিয়ে 6 সদস্যের একটা কমিটি বানাবেন। তার মানে কি, হয় আপনি এই দলটাকে পছন্দ করবেন বা এই দলটাকে পিক করবেন, অথবা আপনি এই দলটাকে পিক করবেন, অথবা আপনি এই দলটাকে পিক করবেন, তাই না? এখানে তো এই 3টাকে একসাথে পিক করতে পারবেন না। হয় আপনি প্রথম দলটাকে পিক করবেন, অথবা এই দ্বিতীয় দলটাকে পিক করবেন, অথবা এই তৃতীয় দলটাকে পিক করবেন। তার মানে এদের মাঝে সম্পর্ক কিসের? অরের সম্পর্ক। এই এই 3টার মধ্যে অরের সম্পর্ক, কিন্তু এই 2 প্রফেসর 4 আদার, 3 প্রফেসর 3 আদার, 4 প্রফেসর 2 আদার, এদের ভিতরে কিন্তু আমি অ্যান্ড লিখছি, আর আমি বলেই দিছি অ্যান্ড লিখে দিলেই সেখানে সম্পর্ক হবে গুণনের সম্পর্ক, তাই না? তাহলে দেখেন এখান থেকে আমরা কি লিখতে পারি, একটু মনোযোগ দেন। এখানে আরেকটা টুইস্ট আছে, সেটা হচ্ছে এই যে যদি আমি এই যে 2 জন প্রফেসরকে নিই, এই 2 জন প্রফেসরকে আমি কোথা থেকে নেব? ওই যে 4 জন থেকে। তাহলে এখানে আমাকে লিখতে হবে যে 4c2 ইনটু এই যে আরো 4 জন সদস্য আছে, 4 জন যে অন্য সদস্য আছে, এই 4 জন সদস্যকে আপনি কোথা থেকে নেবেন? এই যে আপনি লিখে দিয়েছেন যে 2 জন প্রফেসর 4 আদার, তাহলে এই যে 4 জন অন্য সদস্য, এদেরকে আপনি কার ভিতর থেকে নেবেন? অবশ্যই আপনি প্রফেসরের ভিতর থেকে নিতে পারবেন না, কারণ প্রফেসরের ভিতর থেকে 2 জনকে কমপক্ষে আপনি নিয়েই নিছেন। তাহলে এই যে 4 জনকে আপনি পিক করবেন কোথা থেকে? এই যে 6 আর 5 11 জন, অর্থাৎ 6 জন অ্যাসিস্ট্যান্ট এবং 5 জন ট্রেনির ভিতর থেকে আপনাকে এই 4 জন সদস্যকে নিতে হবে। তার মানে এই 4 জন সদস্যকে আপনি পিক করবেন 6 5 11 জনের ভিতর থেকে, তাহলে 11c4 হবে। এরপরে দেখেন, যদি আপনি এই দলটাকে নেন, হয় এই দল নেবেন, অথবা এই দলটাকে যদি নেন, তাহলে কি হবে? 3 জন প্রফেসর নেবেন, কতজন থেকে? 4 জন থেকে। তাহলে এখানে লিখে দেন যে 4c3 ইনটু, তাহলে এই 3 জন অন্যান্য সদস্যকে এখন আপনাকে কোথা থেকে নিতে হবে? এই যে 6 জন আর 5 জন, 11 জন থেকে 3 জন সদস্যকে নিতে হবে। তাহলে এখানে আপনি লিখে দেন যে 11c3, ঠিক আছে? আপনি যদি এই দলটাকে নেন, এই দলটাকে যদি চুজ করেন, তাহলে এখানে কত লিখতে হবে? এখানে দেখেন 4 জন প্রফেসরকে নেবেন, কতজন থেকে? 4 জন থেকে। তাহলে এখানে আপনি লিখে দেন 4c4 ইনটু 2 জন অন্যান্য সদস্যকে নিতে হবে,
দুইজন অন্যান্য সদস্য থেকে নেবেন, এই যে 6 জন অ্যাসিস্ট্যান্ট আর 5 জন ট্রেনির ভিতর থেকে, তাহলে 6 5 11, 11-র ভিতর থেকে আপনাকে 2 জনকে চুজ করতে হবে, তাই না বিষয়টা? এখন আপনি এটা ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাবো 4C2 মানে কত, 4 × 5 20, 20-কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো, 10 পাবো, ইন্টু 11C4, 11C4 মানে হচ্ছে 11 × 10 × 9 × 8, নিচে কত 4 × 3 × 2 × 1, 4 2 8, 3 3 9, 3 10 30, 30 আর 11 কত 330। এরপর আসেন দ্বিতীয় দলে কি হচ্ছে 4C3, 4C3 যা 4C1 হতা, আর 4C1 মানে কত জানি 4 জানি, 11C3, 11C3 মানে কত 11 × 10 × 9 আর 3 আছে, তাহলে 3 × 2 × 1, 3 3 9, 5 2 10, 5 11 55, 55 3 হচ্ছে 165। এরপরে আসেন 4C4, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যদি আপনার মোট উপাদানের সাথে এই নিচের সংখ্যাটা মিলে যায় অলওয়েজ ফলাফল 1 আসবে। কি বলছি দেখেন, ওপরে 4 জন মানে 4 জন সদস্য থেকে আপনাকে 4 জনকেই নিতে হবে, 4 জন থেকে 4 জনকেই নিতে হবে, অর্থাৎ যদি ওপরের উপাদান আর চুজিং যেই এলিমেন্টসটা বা পিকিং যে এলিমেন্টসটা এইটা যদি সেম হয়, একই সংখ্যা হয়, তাহলে এখানে ফলাফল কত আসবে, 4C4 এর ফলাফল আসবে হচ্ছে 1। এরপর আসেন 11C2, 11C2 মানে হচ্ছে 11 × 10 ডিভাইডেড 2 × 1, 2 5 * 10, 5 11 হচ্ছে 55, ঠিক আছে? তাহলে দেখেন আপনি হয় এই দলটা নেবেন, না হলে এই দলটা নেবেন, না হলে এই দলটা নেবেন, তাই তো? এখন কথা হচ্ছে, যেহেতু আমি এখানে কিছুক্ষণ আগেই দেখে দিছি যে এই 3টা দলের ভিতরে যেহেতু অরের সম্পর্ক অথবার সম্পর্ক, তার মানে যোগ করে দিতে হবে। কিসের যোগ করব? এই যে গুণফলগুলোর যোগ করে দিতে হবে, এই গুণফলগুলার কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে দেখেন এখানে কত হয়ে যাচ্ছে, এখানে যদি আমরা একটু হিসাব করি, তাহলে দেখেন এখানে 330 আর 10 মানে হচ্ছে এখানে 00, 165 আর 4 গুণ করলে কত হয়, 165 আর 4 গুণ করলে কত হবে, 165 × 4 মানে হচ্ছে 660, 660, 55 আর 1 মানে হচ্ছে 55, এই সবগুলা গুণ করলে কত হবে দেখেন, ওইটা পড়তে আসতেছি, দেখেন এটার আগে রেজাল্টটা মিলায় নেই, 660 যোগ 55 তাহলে কত হচ্ছে 4015, উত্তর হচ্ছে 4015 হবে। এখানে এদের মধ্যে অরের সম্পর্ক, অর দেখেই এদের এই গুণফলগুলোকে আমি যোগ করে দিছি, অর মানে কি যোগ, ঠিক আছে? আর একজন লিখছেন যে 4C2 মানে হচ্ছে 6, এটা আমি দেখেন যে 4 × 3, তাহলে 2 × 1, 2 2 4, 3 2 6, আমি কোথাও ভুল করছি? 4C2 এই যে এখানে ভুল করছে না, এখানে ভুল করছি, তাহলে দেখেন এখানে একটু ঠিক করে নেন 4C2, আচ্ছা হ্যাঁ এখানে একটু ঠিক করে নেন, তাহলে 6 33 কত হয়ে যাবে, 1980। তাহলে দেখেন রেজাল্ট একটু চেঞ্জ হয়ে আসবে, 2695, 2695, এটাই হচ্ছে উত্তর, এটাই হচ্ছে উত্তর। এগুলো সাধারণত রিটেনে আসে, প্রিলিতে আসে না বললেই চলে, এই প্রশ্নগুলো রিটেনে আসতে দেখা যায়। বুঝতে পারছেন কিনা বিষয়টা? চার নম্বরে চলে যাব, 4 নম্বরে চলে যাব কিনা? ওকে 4 নম্বরে চলে যান। দেখেন 4 নাম্বার, 4 নাম্বারটা সহজ। অ্যাটলিস্ট দেখেন প্রশ্ন কখন কঠিন হয়, যখন আপনাকে বলে যে অ্যাটলিস্ট 2 অথবা অ্যাটলিস্ট 3, তখন এগুলো হচ্ছে কঠিন প্রশ্ন, এগুলো তখন হয়ে যায় হার্ড কোয়েশ্চেন। কিন্তু যখন আপনাকে বলবে যে অ্যাটলিস্ট 1, অ্যাটলিস্ট 1 যখন বলবে তখন এটা হইতেছে আপনার ইজি প্রশ্ন, ঠিক আছে? এই 4 নাম্বারটা হচ্ছে এরকম
যে অ্যাটলিস্ট ওয়ান বলা আছে, যে অ্যাটলিস্ট একজন প্রফেসর থাকতেই হবে। দেখেন 4 নম্বরে বলে দিছে যে অ্যাটলিস্ট ওয়ান প্রফেসর, অর্থাৎ ওই 6 জন সদস্যের ভিতরে কমপক্ষে কমপক্ষে একজন প্রফেসর থাকা লাগবে, একজন প্রফেসর থাকা লাগবে। যদি যদি কোনো প্রশ্নে দেখেন এরকম অ্যাটলিস্ট ওয়ান আসছে, অ্যাটলিস্ট ওয়ানের একটা সূত্র হচ্ছে যে যখন আপনাকে বলবে যে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট, তখন আপনি টোটাল থেকে এখানে বলা চলে যে নো, মানে যেহেতু প্রফেসরের কথা বলছে যে নো প্রফেসর, এটাকে বাদ দিয়ে দেবেন, যে প্রফেসরই থাকবে না। মানে যেই ধরেন যে অ্যাটলিস্ট ওয়ান যখন বলবে তখন আপনি বলবেন যে টোটাল থেকে, ওখানে যেহেতু বলছে যে কমপক্ষে একজন প্রফেসর থাকতেই হবে, তো আমি যদি বলি যে কোনো প্রফেসরই থাকবে না, ওই 6 জন সদস্যের ভিতরে কোনো প্রফেসরকে আমি রাখবো না, তাহলে তো আমার অ্যাটলিস্ট কত সেটা বের হয়ে যাবে, তাই না? অর্থাৎ যখনই বলবে যে অ্যাটলিস্ট ওয়ান যখন বলবে তখন টোটাল থেকে যেটাকে নিতে বলতেছে, যেমন এখানে প্রফেসরকে নিতে বলতেছে, তো আমি নো প্রফেসর, অর্থাৎ টোটাল থেকে নো প্রফেসরকে বাদ দিলেই আপনি অ্যাটলিস্ট ওয়ান পেয়ে যাবেন। কিভাবে এইটা আমি দেখাচ্ছি, নো প্রবলেম। হ্যাঁ, করতে পারেন, করতে পারেন। ক্যালকুলেশনটা তো পুরোপুরি আপনাদের ওপর, যে ক্যালকুলেশন আপনারা কিভাবে করবেন, বাট আমি জাস্ট ইজিয়েস্ট ওয়েটা আপনাকে দেখাইলাম। ইজিয়েস্ট ওয়ে আমি এই কারণে বলতেছি, ইন্ডিয়াতে ব্যাংকের পরীক্ষাগুলোতে কিন্তু ওরা সাধারণত পারমুটেশন, কম্বিনেশন বা প্রবাবিলিটি রাখে না, ঠিক আছে? কারণ এই অধ্যায়গুলো বীজগণিতের মধ্যে পড়ে না, তো বীজগণিতকে ওরা বলে অ্যাডভান্সড ম্যাথ। সো অ্যাডভান্সড ম্যাথে সাধারণত ব্যাংকে বলেন বা স্টেট লেভেলে যে পরীক্ষাগুলো হয় এগুলোতে সাধারণত আসে না, সাধারণত আসে না। হঠাৎ দেখা যাচ্ছে যে 2 বছর 4 বছর পর পর একটা করে প্রশ্ন হয়তো দিয়ে দিচ্ছে, বা হুট করে একটা প্রশ্ন দিয়ে দেয়, কিন্তু নর্মালি আসে না। তো এই প্রশ্নগুলা ইন্ডিয়ার এমবিএ এন্ট্রান্স পরীক্ষাগুলোতে আসে। যেমন এমবিএ এর এন্ট্রান্স পরীক্ষা, যেমন আইআইএম এ চান্স পাইতে গেলে, ভালো ভালো বিজনেস স্কুলে চান্স পাইতে গেলে সিএটি পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষাটা দুনিয়ার কঠিন একটা পরীক্ষা। দুনিয়ার যতগুলা কঠিন পরীক্ষা আছে তার ভিতরে একটা কঠিন পরীক্ষা হচ্ছে এই সিএটি পরীক্ষা। এই সিএটি পরীক্ষাগুলোতে সাধারণত এই পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি এই অধ্যায়গুলো থেকে 2, 3, 4, 5টা করে প্রশ্ন আসে। তো ওদের মেন্টররা সব থেকে ইজিয়েস্ট ওয়ে এটাই বলছে, কারণ ম্যাক্সিমাম জিনিস তো ইন্ডিয়ানদের কাছ থেকে ধার করে এনে আপনাদেরকে শেখানো। তো ওদের ক্যালকুলেশনের ওয়েটা হচ্ছে এরকম, এই জন্য আমি বলতেছি যে এটাই হচ্ছে ইজিয়েস্ট ওয়ে, এটাই হচ্ছে ইজিয়েস্ট ওয়ে ক্যালকুলেশনের। এখন আপনি যেভাবে করেন, আসেন এখন মূল কথা, এই যে 4 নম্বর ম্যাথে চলে যাই। দেখেন, যেটা বললাম যে অ্যাটলিস্ট ওয়ান থাকলে টোটাল থেকে নো প্রফেসর বাদ দিবেন। এখন নো প্রফেসর কিভাবে কিভাবে বাদ দেওয়া যায়? দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, এই যে লেখা আছে না এখানে যে 4 জন প্রফেসর, 4 জন প্রফেসরের ওই কমিটিতে, 4 জন প্রফেসরকে ওই কমিটিতে নেয়ার যেই ওয়েটা, আপনার 5 ধরনের ওয়ে আছে, 5টা ওয়ে আছে। ওয়ে বলতে আমি বুঝাচ্ছি যে হয় ওই কমিটিতে একজন প্রফেসর থাকবে, না হলে 2 জন প্রফেসর থাকবে, না হলে 3 জন প্রফেসর থাকবে, না হলে 4 জন প্রফেসর থাকবে, আর না হলে কি থাকবেই না। কথা বুঝছেন? এই 4 জন প্রফেসরের মাধ্যমে যদি আমি একটা কমিটি গঠন করতে চাই, তাহলে আমার সামনে এরকম 5টা পথ খোলা আছে। এক নাম্বার পথ হচ্ছে যে ওই কমিটিতে আমি কোনো প্রফেসরকে রাখবই না। কথা বুঝছেন? 4 জন প্রফেসর দিয়ে যদি আমি কমিটি গঠন করতে চাই, তাহলে আমার সামনে 5টা পথ আছে। 1 নাম্বার পথ হচ্ছে আমি কোনো প্রফেসরকে কমিটিতে রাখবো না, এটা 1 নাম্বার পথ। 2 নাম্বার হচ্ছে একজন প্রফেসরকে রাখতে পারি। 3 নাম্বার পথ হচ্ছে যে আমি 2 জন প্রফেসরকেও রাখতে পারি। 3 নাম্বার পথ হচ্ছে 4 নাম্বার পথ হচ্ছে যে আমি 3 জন প্রফেসরকেও রাখতে পারি। 5 নাম্বার পথ হচ্ছে যে আমি 4 জন প্রফেসরের 4 জন প্রফেসরকেই ওই কমিটিতে রাখতে পারি। তাই না বিষয়টা? এখন কথা হচ্ছে, তাহলে টোটাল কয়টা ওয়ে? 5টা ওয়ে না? এই 4 জন প্রফেসরকে ওই কমিটিতে পদ দেওয়ার জন্য আমার কাছে এই 5টা ওয়ে আছে। এই যে 1, 2, 3, 4, 5টা ওয়ে আছে। এই 5টাকে আমি কি বলবো?
আমার টোটাল নাম্বার অফ ওয়েজ বলবো না, যে আমার কাছে এই টোটাল 5টা রাস্তা আছে, তাহলে এই 5টা মিলে কি হয়ে যাবে, টোটাল হবে না? এখন যেহেতু বলেই দিছে প্রশ্নে যে অ্যাটলিস্ট ওয়ান মানে হচ্ছে কমপক্ষে একজন থাকবে, একের বেশিও থাকতে পারে। তাহলে এই যে এক থেকে 4 পর্যন্ত এদেরকে আমি কি বলতে পারি, অ্যাটলিস্ট ওয়ান বলতে পারি, এদেরকে আমি বলতে পারি অ্যাটলিস্ট ওয়ান। আর এই যে 0, একে আমি কি বলতে পারি, একে আমি বলতে পারি যে নো প্রফেসর। প্রফেসর বানানটা ভুলে গেলাম রে ভাই, বানান ভুলে হলে ক্ষমা করবেন, ঠিক আছে, বানানটা এই মুহূর্তে মনে পড়তেছে না। তাহলে এই শূন্যকে আমি কি বলতে পারি, নো প্রফেসর বলতে পারি। আর এই 1 থেকে 4 পর্যন্ত এদেরকে আমি কি বলতে পারি, অ্যাটলিস্ট ওয়ান মানে হচ্ছে কমপক্ষে একজন থাকবে, একের বেশিও থাকতে পারে। এখন খেয়াল করে দেখেন, এই যে ইকুয়েশনটা আমি আপনাকে বললাম যে অ্যাটলিস্ট ওয়ান ইকুয়াল টু টোটাল মাইনাস নো প্রফেসর, এই ইকুয়েশনটা মূলত আসছে এই লজিকটা থেকে। এই সূত্র বলেন আর ইকুয়েশন বলেন, যেটাই বলেন না কেন, এই সূত্র লজিক আসছে মূলত এই কনসেপ্টটা থেকে, এইটা আসছে। এখন দেখেন, আপনি এখানে ফাইন্ড আউট করতে বলতেছে এইটার মান না, অ্যাটলিস্ট ওয়ান কত, অ্যাটলিস্ট ওয়ান প্রফেসর, এটা বের করতে বলতেছে। তাহলে এই যে অ্যাটলিস্ট ওয়ানের মান যখন আপনি বের করবেন, তখন এই পাশে আপনার টোটাল আছে, আর এই যে নো প্রফেসর, এই পাশে এইটা পজিটিভ, যখন আপনি সমানের ডান পাশে পার করবেন, তখন এটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে না, নেগেটিভ হয়ে যাবে না? তাহলে অ্যাটলিস্ট ওয়ান সমান সমান কি হবে, টোটাল মাইনাস নো প্রফেসর। বুঝাইতে পারছি এই অ্যাটলিস্ট কোত্থেকে আসছে, অ্যাটলিস্ট ওয়ান সমান সমান এটা কোত্থেকে আসছে, আশা করি বোঝা গেছে। এখন খেয়াল করেন, প্রশ্নটা সলভের দিকে চলে যায়। যেহেতু আমাকে অ্যাটলিস্ট ওয়ান বের করতে হবে, তার মানে টোটাল কত, টোটাল মানটা বের করা লাগবে। এখন কথা হচ্ছে, খুব খেয়াল করে দেখেন, এখানে আপনার লোক সংখ্যা কত, এই যে 4 জন, 6 জন, 5 জন, তার মানে 6 4 10, 10 আর 5 কত, 15 জন। টোটাল মানুষ কত, 15 জন মানুষ আছে। তাহলে 15 জন মানুষ আছে, এই 15 জন মানুষের ভিতর থেকে আপনাকে 6 জন মানুষ কমিটিতে জায়গা করে দিতে হবে। তার মানে 15 জন থেকে আমার কমিটিতে জায়গা পাবে কতজন, 6 জন। তার মানে 15C6, এখান থেকে আমাকে কি করতে হবে, নো প্রফেসর বাদ দিতে হবে, তাই না? তাহলে নো প্রফেসর যদি বাদ দেই, মানে নো প্রফেসর মানে কি, আমি প্রফেসরকে রাখতেছি না, কথা বুঝেন কিন্তু। নো প্রফেসর মানে কি, আমার কমিটিতে আমি প্রফেসরকে জায়গা দিচ্ছি না, এই জন্য আমি এখানে লিখছি শূন্য। তার মানে এখানে আবার শূন্য বসাই দিয়েন না, কথা কিন্তু বুঝতে হবে। এখানে আমি কমিটিতে কোনো প্রফেসরকে জায়গা দিচ্ছি না, বিধায় প্রফেসরের জায়গাটা শূন্য, এই জন্য আমি এখানে শূন্য দিয়ে আপনাদেরকে বুঝাইছি। তার মানে এখানে নো প্রফেসর মানে এখানে ধাম করে শূন্য বসাই দিয়ে কিন্তু হিসাব করলে ফলাফল ভুল আসবে। নো প্রফেসর মানে কমিটিতে আমি কোনো প্রফেসরকে রাখতেছি না। তাহলে কমিটিতে যদি আমি কোনো প্রফেসরকে না রাখি, তাহলে এই 4 জন প্রফেসরকে যদি মুছে দেই, তাহলে এখন দেখেন তো আছে কারা কারা, 6 জন অ্যাসিস্ট্যান্ট আর 5 জন ট্রেনি আছে। তাহলে 6 5 কত, 11 জন না, 11 জন মানুষ আছে। তাহলে এই 11 জন থেকে আপনাকে কয় সদস্যের কমিটি গঠন করা লাগবে, 6 সদস্যের। তাহলে এই যে 11C, এই যে 6, এখন এটা ক্যালকুলেশন করে নেন। 15C6 মানে কত, এই যে 15 ইন্টু 14 ইন্টু 13 ইন্টু 12 ইন্টু 11 ইন্টু 1 2 3 4 5 10। তাহলে এখানে 6 পর্যন্ত চলে যান, 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 11C6। 11C6 মানে হচ্ছে 5 পর্যন্ত গেলেই হচ্ছে, কারণ আমরা জানি যে 11C6 ইজ ইকুয়াল টু 11C5, তাই না? তাহলে 11 এখানে বিয়োগ হবে, এখানে বিয়োগ 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6, 1 2 3 4 5 6। আচ্ছা 6 পর্যন্ত যখন গেছে সমস্যা নাই, 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ক্যালকুলেশন করে রেজাল্টটা একটু বের করে নিয়েন। জাস্ট এইটা ক্যালকুলেশন করে এখান থেকে যে ভ্যালুটা পাবেন আর এখান থেকে যে ভ্যালুটা পাবেন, দুইটা ভ্যালু বিয়োগ দিলে আপনার রেজাল্ট চলে আসবে। বোঝা গেছে ভাই? বুঝাইতে পারছি বিষয়টা?
ওকে, ডান। আমাদের বেসিকে যা যা লাগবে আমরা মোটামুটি দেখেন সবই মোটামুটি পড়ানো শেষ, ঠিক আছে। দেখেন এখানে আপনি কোনটা বোঝেন নাই। যখন আপনাকে একদম সিম্পল কথা, এই ধরনের প্রশ্ন প্রিলিমিনারিতেও আসে, রিটেনেও আসে, যে যখন আপনাকে বলবে যে অ্যাটলিস্ট ওয়ান, এখানে বলে না যে অ্যাটলিস্ট ওয়ান প্রফেসর, অর্থাৎ ওই কমিটিতে কমপক্ষে একজন প্রফেসর থাকবে। তো অ্যাটলিস্ট ওয়ান কথাটা থাকলে আপনি এই সূত্রটা প্রয়োগ করবেন যে অ্যাটলিস্ট ওয়ান মানে হচ্ছে টোটাল মাইনাস নো প্রফেসর, টোটাল মাইনাস নো প্রফেসর। তো টোটাল মাইনাস নো প্রফেসর বা এই সূত্রটা কোত্থেকে আসছে মনের মধ্যে জাগে প্রশ্ন। তো এই সূত্রটা কোত্থেকে আসছে দেখেন, আমি আপনাকে দেখাই। এখানে যে ছিল যে চারজন প্রফেসর, এখানে চারজন প্রফেসর ছিল না? তো আমি যদি আপনাকে বলি যে এই চারজন প্রফেসর দিয়ে কমিটিটা গঠন করেন, তাহলে কতটা মানে কতটা পথ আছে? এই চারজন প্রফেসরকে দিয়ে যদি আমি কমিটিটা গঠন করি তাহলে কতগুলা পথ আছে? তাহলে আপনি বলবেন যে এক নম্বরে যেটা আসবে যে আমি কোনো প্রফেসরকে আমি ওই কমিটিতে রাখবো না, তার মানে প্রফেসরের পদ কি? শূন্য। আমি কমিটিতে যখন প্রফেসরের জায়গা রাখতেছি না তখন তার ভ্যালু কি? শূন্য। তারপরে বলা হচ্ছে যে আপনি একজনকে রাখতে পারেন, চারজন থেকে একজনকে রাখতে পারেন, অথবা দুইজনকে রাখতে পারেন, অথবা তিনজনকে রাখতে পারেন, অথবা চারজনকে রাখতে পারেন। এখন আপনি বলবেন যে কিভাবে আমি 1 2 3 4 রাখবো? ওই যে প্রশ্নে বলেই দিছে যে অ্যাটলিস্ট ওয়ান প্রফেসর, কমপক্ষে একজন প্রফেসরকে রাখতেই হবে। তাহলে একজন প্রফেসরকে রাখতেই হবে, তার মানে সর্বোচ্চ আমি চারজন পর্যন্ত যাইতে পারি, অর্থাৎ চারজনকেও আমি রাখতে পারি, তাই না? তো এখন কথা হচ্ছে যে তাহলে প্রফেসরকে নিয়ে ওই কমিটি গঠন করার টোটাল কয়টা পথ আছে? আপনি বলবেন শূন্য একটা, 1 2 3 4, এই 5টা পথ আছে। তার মানে এই 5টাই হচ্ছে আমার টোটাল পথের সংখ্যা। এই 5টাই আমার কি টোটাল পথ না? আমি যদি বলি যে প্রফেসরকে দিয়ে আপনি কতগুলা কমিটি গঠন মানে কতগুলা ইয়ে করতে পারবেন, তখন আপনি বলবেন যে ভাই আপনার কাছে 5টা রাস্তা আছে। তার মানে এই টোটাল সমান সমান কি? 5 না? আচ্ছা, 5 লিখছি। এখন এই 5-এর ভিতরে এই শূন্য মানে হচ্ছে নো প্রফেসর, শূন্য মানে হচ্ছে নো প্রফেসর, যে প্রফেসরের কোনো জায়গা নাই ওই কমিটিতে। আর 1 থেকে 4 পর্যন্ত হচ্ছে এইটাকে আমরা বলবো অ্যাটলিস্ট ওয়ান। অ্যাটলিস্ট ওয়ান মানে কিছুক্ষণ আগেই ব্যাখ্যা করছি, এটা আর বলতেছি না বারবার। সমান সমান কি? টোটাল। তাহলে দেখেন আপনি যদি, আপনাকে বের করতে হবে এই অ্যাটলিস্ট ওয়ানের মানটা, এই অ্যাটলিস্ট ওয়ানের ভ্যালুটা কত। তাহলে অ্যাটলিস্ট ওয়ানের ভ্যালুটা যদি আপনি এখান থেকে বের করতে চান, তাহলে এই পাশে অ্যাটলিস্ট ওয়ান অ্যাজ ইট ইজ রেখে দিলেন, এই পাশে টোটাল ছিল, আর এই পাশের এই নো প্রফেসরকে আপনি যদি এই সমানের ডান পাশে পার করে দেন, তাহলে এই নো প্রফেসরটা এই পজিটিভ নো প্রফেসর সমানের ডান পাশে যে নেগেটিভ নো প্রফেসর হয়ে যাবে না? তাহলে দেখেন অ্যাটলিস্ট ওয়ান ইকুয়াল টু টোটাল মাইনাস নো প্রফেসর। দেখেন আমি যে কথাটা বললাম যে অ্যাটলিস্ট ওয়ান থাকলে আপনি এই সূত্রটা প্রয়োগ করে দেবেন যে অ্যাটলিস্ট ওয়ান ইকুয়াল টু টোটাল মাইনাস নো প্রফেসর। তো দেখেন এই সূত্রটা মূলত আসছে এই লজিকটা থেকে, এই লজিকটা থেকে। এখন কথা হচ্ছে যে টোটালের জায়গায় আমি কত মান বসাবো? এখানে যে আপনি টোটাল লিখছেন, এখানে আমি কত মান বসাবো? খুব ইজি। টোটাল মানে হচ্ছে এখানে কতজন মানুষ আছে সেটা দেখেন। 4 জন প্রফেসর, 6 জন অ্যাসিস্ট্যান্ট, 5 জন ট্রেনি, তাহলে কতজন মানুষ? 4 6 10, 10 5-এ কত? 15 জন না? 15 জন মানুষ। তো প্রশ্নে তো বলেই দিছে যে 6 সদস্যের দল গঠন করা লাগবে। তার মানে এই 15 জন মানুষের থেকে আপনাকে 6 জন মানুষ মানে পিক করা লাগবে বা সিলেক্ট করা লাগবে। এই জন্য আমি লিখছি 15C6 এর যে দেখেন মাইনাস, মাইনাসের পর এখানে কি লেখা আছে? নো প্রফেসর। নো প্রফেসর মানে হচ্ছে ওই কমিটিতে আমি প্রফেসরকে রাখবো না। নো প্রফেসর মানে কি? কমিটিতে আমি প্রফেসরকে রাখবো না। তাহলে কমিটিতে যদি আমি প্রফেসরকে না রাখি, তাহলে দেখেন প্রফেসরকে আমি মুছে দিলাম। মুছে দেওয়ার ফলে এখন আমার কারা কারা থাকতেছে? 6 জন অ্যাসিস্ট্যান্ট থাকতেছে, 5 জন ট্রেনি থাকতেছে। তাহলে দেখেন আমার প্রথমে সদস্য সংখ্যা কতজন ছিল? 15 জন। 15 জন থেকে 4 জন প্রফেসরকে যদি বাদ দেই, তাহলে কতজন মানুষ থাকে? 11 জন। তাহলে 6 সদস্যের যদি দল গঠন করতে যাই প্রফেসরকে ছাড়া, তাহলে এই 11 জন থেকে আপনাকে 6 জন চুজ করতে হবে না? এই জন্য আমি এখানে লিখে দিছি 11C6। তারপরে এটা ক্যালকুলেশন করবেন, যেভাবে ক্যালকুলেশনটা শিখাইছি ক্যালকুলেশন করে বিয়োগ করে দিলে আপনি উত্তর পেয়ে যাবেন যে অ্যাটলিস্ট ওয়ান প্রফেসর থাকলে কতগুলা দল গঠন হইতে পারে বা কমিটিতে কতগুলা কমিটি গঠিত হইতে পারে। ঠিক আছে, বোঝা গেছে ভাই বিষয়টা? আমরা নেক্সট ক্লাসে বৃহস্পতিবারে
বৃহস্পতিবার আমাদের নেক্সট ক্লাস হবে। বৃহস্পতিবার আমরা আগারওয়াল থেকে পারমুটেশন এবং কম্বিনেশনের উপর প্রশ্ন নিয়ে আমরা সলভ করব, ঠিক আছে? আশা করি যাদের মানে এই অধ্যায় পারমুটেশন কম্বিনেশন একটাই অধ্যায়, কিন্তু আলাদা আলাদা করে পড়ানোর মানে বিষয়টা তো কেন আলাদা পড়াইলাম আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? সো এখন আমরা এই দুইটাকে কয়েকদিনে রিভিশন করব। কোনো কিছু বোঝার কমতি থাকলে ক্লাস দেখে শুধরে নিব। মূল কথা, যাদের বেসিক নিয়ে সমস্যা ছিল, এই অধ্যায়ের কোর পয়েন্ট নিয়ে সমস্যা ছিল, আশা করি ক্লিয়ার করতে পারছি। এখন দেখবেন যে প্রশ্নগুলো সমাধান করতে আপনাকে বেগ পেতে হচ্ছে না, আপনি বুঝতে পারতেছেন যে আপনি কিভাবে সলভ করবেন, কিভাবে আগাবেন, ঠিক আছে? আমরা একদম বৃহস্পতিবার আগারওয়াল থেকে সলভ করব। দেন তারপর আমরা প্রবাবিলিটির উপরে একটা বা দুইটা, যদি একটা ক্লাসে পারি একটা ক্লাস, আর যদি দুইটা ক্লাস লাগে তাহলে দুইটা ক্লাস ফাউন্ডেশন ক্লাস দিয়ে দিব। এই ক্লাসগুলা কিন্তু দিচ্ছি এই কারণে যে আপনাদের যেমন ইনইকুয়ালিটি এগুলো রেকর্ড দিব, ইনইকুয়ালিটি ক্লাসটা রেকর্ড দিব, তারপর হচ্ছে আপনার ইনডাইসেসের ক্লাসগুলো রেকর্ড দিব, কারণ ওই প্রশ্নগুলো সাধারণত পরীক্ষা আসে না, আসলেও আপনারা সলভ করে ফেলতে পারেন, কারণ ওই জিনিসগুলো আমরা অভ্যস্ত। তো ওই ক্লাসগুলো রেকর্ড দেব বিধায় এই ক্লাসগুলোতে আমি ফাউন্ডেশন ক্লাস নিচ্ছি। এগুলো আপনাদেরকে বলেই নেওয়া হচ্ছে, কারণ এই অধ্যায়গুলোতে অনেকেরই দুর্বলতা থাকে, আর এই অধ্যায়গুলো আমি দীর্ঘদিন থেকে পড়াই না, কারণ এই অধ্যায়গুলো আগে সোহন ভাই পড়াইতো বা আমাদের অন্য টিচার ছিল, ওনারা পড়াইতো, ঠিক আছে? কিন্তু এবার আমি পড়াইলাম, কেন জানি মনে হলো যে আমি পড়াই, আমি জানি না যে মানে কেমন পড়াইলাম। জাস্ট আমি অনলাইন শুরু করার পরে 2020 থেকে নিয়ে শুরু করে টিল নাও মনে হয় এই পারমুটেশন কম্বিনেশন বা প্রবাবিলিটির ক্লাস নিলাম। এর আগে অফলাইনে নিতাম, অনলাইনে কখনো নিই নাই। আমি জানি না যে কতটুকু উপকার করতে পারছি, তবে আমার মনে হচ্ছে যে হ্যাঁ, মোটামুটি আমি ক্লিয়ার করতে পারছি, ঠিক আছে? দেখা হবে ইনশাল্লাহ বৃহস্পতিবার। ভালো থাকবেন সবাই।